আমরা খতিয়ানের অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা পেজ নাম্বার 102 এ আছি। এটা হচ্ছে এসএসসির বই, বোর্ড বই। খতিয়ানের অধ্যায়ে যে সৃজনশীলগুলো আমাদেরকে দিছে বোর্ড বইতে, আমরা এই সৃজনশীলগুলো নিয়ে আজকে আলোচনা আছে। সৃজনশীল যে 4টা সৃজনশীল আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট সৃজনশীল। বিশেষ করে 2 আর 3 নাম্বারটা বোর্ডে খুব বেশি আসতে দেখা যায়। প্রত্যেকটা সৃজনশীল বোর্ডে তোমার খতিয়ানের অধ্যায়ের কোনো সৃজনশীল জানতে হলে অবশ্যই তোমার টি ছক আর জেড ছকের উপরে আগে ভালো ধারণা থাকতে হবে। গত ক্লাসে অবশ্যই আমরা টি ছক আর জেড ছক নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, আর পুরাটা তোমার বোঝানো হয়েছে। আজকের ক্লাসে আর নতুনভাবে কোনো কিছু বুঝাইতেছি না। আমরা এখানে যে আলোচনা করতেছি 1 নাম্বারটা দিয়ে শুরু করব। আমরা আগে এটারে কি করতে হবে? জাবেদা করতে হবে। এটারে জাবেদা যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তার খতিয়ান করা কোনোভাবেই খতিয়ানটা মিলবে না। আগে জাবেদা কারেক্ট নিতে হবে, এরপরে তার খতিয়ানটা মিলবে। যাই হোক, আমি একটু ডেমো, পুরাটা তো আর বোঝানো যাবে না, একটু একটু করে বুঝাই দিব। বাকিটা কমপ্লিট, যাদের তোমাদেরকে বুঝাচ্ছি তোমরা এটা বাকি পুরাটুকু কমপ্লিট করবা। আমি পুরাটা বুঝাবো না, তবে প্রত্যেকটা থেকে একটু একটু করে বুঝাই দিব। বুঝতে পারলে তোমরা বাসা থেকে কমপ্লিট করবা। 1 তারিখ আগে আমি জাবেদাগুলো তোমাদেরকে সলভ করে দিব। নগদ 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার এবং বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করলো। আমাদের পণ্য জিনিসটা কি আমরা একটু আগে বুঝে নিই। যা আমরা বিক্রি করি তাই আমাদের পণ্য। এখানে আমরা ঔষধ বিক্রি করি, আমাদের পণ্যটা কি? তাহলে এখানে জাবেদাটা কি হবে? আমরা জানি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হবে। পণ্য ক্রয় করলে কোন হিসাবটা ডেবিট হবে? ক্রয় হিসাব ডেবিট হবে। তো এখানে ঔষধ বলতে পণ্য বুঝাইতেছে। আমরা জাবেদা যদি করি, মালিক যা যা দেয় সবগুলো আমাদের কি করতে হবে? ডেবিট। যেমন মালিক এখানে নগদ টাকা কত দিচ্ছে আমাদেরকে? 55,000 টাকা। আমি জাবেদাগুলো তোমাদের ওপর দিয়ে একটু লেখার চেষ্টা করবো আর মিডিলের দিকে খতিয়ানটা করে দিব। তাহলে আমরা 1 নাম্বার করতেছি, সরি তারিখ হচ্ছে এটা কত? 1 তারিখ, ঠিক আছে। তাহলে আমি একটু জাবেদাগুলো করতেছি ছোট্ট করে, তুমি একটু দেখো। নগদান হিসাব ডেবিট কত টাকা আছে? নগদ টাকা 55,000 টাকা। নগদান হিসাব ডেবিট 55,000 টাকা। এরপরে কি দিছে মালিক আমাদেরকে? কম্পিউটারকে আমরা কি বলবো? অফিস সরঞ্জাম। এটা আমাদের বেসিক শিটে সুন্দরভাবে লেখা আছে। অফিস সরঞ্জাম ডেবিট কত টাকাতে আছে? 50,000 টাকা। আর ওষুধটারে বলবো হলো পণ্য। আর পণ্য হিসাব নামে কোনো হিসাব নেই। পণ্য হিসাব নামে কোনো হিসাব নেই। ওষুধটারে বলবো আমরা ক্রয়। ক্রয় হিসাব ডেবিট, কারণ পণ্য হিসাব নামে যেহেতু কোনো হিসাব নেই, তাহলে আমরা ওষুধও লিখতে পারবো না। তাহলে ক্রয় হিসাব ডেবিট। কত টাকার ওষুধ আছে? 30,000 টাকা। তাহলে আর কিছু নাই, আর কিছু মালিক দেয় নেই। তাহলে এখানে কি হবে? মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট কত টাকা হবে? 3 টাকা যোগ করলে কত হয়? 1,35,000। 1,35,000। আচ্ছা, থ্যাংক ইউ। 1,35,000 টাকা জাবেদা করতে হবে ভাই। জাবেদা যাদের সমস্যা আছে, বেসিক জাবেদা আমাদের জাবেদা ছিটে সুন্দরভাবে যাদের ওই জাবেদাগুলো পাবে, মালিক যা যা দিবে সব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই জাবেদাটা খুব ইম্পর্টেন্ট, আর এটা আমি বুঝাইছি তোমাদেরকে লাস্ট ক্লাসে। জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয়। জাহান ড্রাগস একটা প্রতিষ্ঠানের নাম, আর এখানে ওষুধ ক্রয় করা হয়েছে। আমরা জানি ওষুধ আমাদের পণ্য, যেহেতু আমাদের ডিসপেন্সারির দোকান এটা একটা। তাহলে আমরা লিখবো হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে ক্রয় আর বিক্রয়ের সময়। ক্রয় আর বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যেমন জাহান ড্রাগস নাম দেওয়া আছে, কিন্তু ক্রয়ের সময় এখানে নগদ অথবা চেকের কথা উল্লেখ করা নাই, তাহলে এটা ধারে লেনদেন হবে। অনেক ইম্পর্টেন্ট একটা কথা। দেখো, তুমি কখন বুঝবা যে কখন আমাদের ধারে লেনদেন হইতেছে, কখন নগদে লেনদেন হইতেছে? এখানে যদি এই জাহান ড্রাগসের নামটা না দেওয়া থাকে, ওষুধ ক্রয় করা হলো নগদে ক্রয়, কারণ ওষুধ ক্রয় করা হলো, এইখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা নাই। মনে থাকবে ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে কিন্তু নগদ কথা উল্লেখ করা নাই, তাহলে এটা অবশ্যই ধারে লেনদেন হবে। তো যেহেতু জাহান ড্রাগসের থেকে পণ্য ক্রয় দেওয়া আছে, ওষুধ ক্রয় দেওয়া আছে 80,000 টাকা, আমরা জাবেদা করবো ক্রয় হিসাব ডেবিট টু আমাদের হিসাব ক্রেডিট। আমরা একটু জায়গা একটু নিচে রাখতে হবে, এর জন্য আমরা এখানে একটু সাইড দিয়ে করতেছি। ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। এটা কত টাকা হবে? 80,000 টাকা। জাবেদাগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবো যে জাবেদাগুলো কি হইতেছে, কিভাবে আমি জাবেদাগুলো করতেছি একটু বুঝার চেষ্টা করবা, তাহলে বাসায় গিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারবা। পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়। পুরাতন প্রিন্টার মেশিনও আমাদের অফিস সরঞ্জাম। মেশিন আমরা কিনলাম না বিক্রি করলাম? এখানে বিক্রি করলাম। বিক্রি করলে আমাদের টাকা আসবে। এটা ধারে হয়েছে না নগদে লেনদেন হয়েছে? এটা নগদে লেনদেন হয়েছে, কারণ এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা নাই।
নগদান হিসাব ডেবিট টু অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। কত তারিখ এটা? 7 তারিখ দিলাম, এখানে 7 তারিখটা দিলাম। তাহলে নগদান হিসাব ডেবিট টু অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। অফিস কোনগুলোকে অফিস সরঞ্জাম বলা হয় এটা একটু বুঝে নিতে হবে। এখানে কত টাকা আছে একটু বলবা? 3200 টাকা। 3200 টাকা আমরা জাবেদাগুলো একটু করে নিতেছি। এরপর আছে মেয়াদ উত্তীর্ণর কারণে জাহান ড্রাগসকে ওষুধ ফেরত দেওয়া হলো। দেখো জাহান ড্রাগসের থেকে যখন আমরা ওষুধ ধারে পেয়েছিলাম আমরা জাবেদা কি দিয়েছিলাম? ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় ফেরতের জাবেদাটা শুধু একটু উল্টাই দিতে হবে। ক্রয় ফেরতের জাবেদাটা উল্টাই দিব আর ক্রয়ের জায়গায় লিখো ক্রয় ফেরত। তো ক্রয় ফেরতের আরেকটা নাম আছে আমরা মনে আছে? বহি ফেরত। মনে থাকে জানো? তাহলে এটা তারিখটা হচ্ছে 18 তারিখ, রাইট? ঠিক আছে, 18 তারিখটা আমরা এখানেই করলাম একটু মিলানোর জন্য। তাহলে পাওনাদার, আচ্ছা ঠিক আছে এটা চেঞ্জ করে দিয়েছি আমি। পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত। তুমি বহি ফেরত লিখতে পারো, কোনো সমস্যা নেই। পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কত টাকা দিলাম? এই ক্রয় ফেরতের জাবেদাটা তোমরা মনে রাখো। এটার জন্য একটা টেকনিক খাটাইতে পারো, ওটা হলো ধারে ক্রয়ের জাবেদা যদি কারো মনে থাকে। ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক এই ধারে ক্রয়ের কি করতে হবে? উল্টাই দিতে হবে। পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আচ্ছা যাই হোক, তারপরে বলছে নগদের ঔষধ বিক্রয়। নগদান হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। ঔষধের প্রয়োজন নেই এখানে। ওষুধ যখন তুমি কিনবা, ওষুধ তোমার পণ্য, যেমন যখন আমরা পণ্য ক্রয় করা হলো আমরা কি পণ্য ক্রয় লিখি না ক্রয় হিসাব লিখি? ক্রয় হিসাব। এরকম ভাবে ঔষধ ক্রয় হিসাব ডেবিটের প্রয়োজন নাই। এখানে ঔষধটা কি আমাদের পণ্য। যেমন ধরো একটি টেবিল ক্রয় করা হলো, আমরা কি টেবিলের ক্রয় হিসাব লিখবো না আসবাবপত্র হিসাব লিখবো? আসবাবপত্র হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। এখানে আবার ক্রয় হিসাব আসবেই না, কারণ টেবিলটা আমরা কিসের জন্য কিনি? স্থায়ী সম্পদ আমরা ব্যবহারের জন্য কিনি। কিন্তু যদি এটা হাতের ফার্নিচার হয়, একটা ফার্নিচারের দোকানের অঙ্ক যদি তুমি করতে থাকো, তখন এই টেবিলটা কি আমাদের সম্পদ থাকবে না পণ্য হয়ে যাবে? তখন তুমি আর আসবাবপত্র হিসাব ডেবিট করতে পারবে না। তখন কি করতে হবে? ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট, অথবা ক্রয় হিসাব ডেবিট টু নগদান হিসাব। মনে থাকবে এটা। যাই হোক, নগদে ওষুধ বিক্রয় এটা জাবেদা আমরা দিছি না? দেইনি এখনো। তাহলে এখানে নগদে ওষুধ বিক্রয়ের জাবেদা 27 তারিখ, এখানটায় 27 তারিখ দিলাম। নগদান হিসাব ডেবিট টু নগদান হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা এখানে দেয়া আছে? 1,40,000 টাকা, রাইট? ঠিক আছে। কেন জাবেদাগুলো দিলাম? কারণ খতিয়ান বোঝানোর সময় যদি জাবেদা আমাদের কাছে ইনস্টল করা না থাকে তাহলে আমাদের খতিয়ানটা করতে সমস্যা হবে অথবা বুঝতে সমস্যা হবে। এখানে উপযুক্ত তথ্যতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন কত? এই যে প্রারম্ভিক মূলধন 1,35,000 টাকা। মালিক যা যা দেয় এটাকে কি বলা হয়? প্রারম্ভিক মূলধন। এটা প্রেজেন্টেশনটা কিরকম হতে পারে আমি তোমাদেরকে একটু সৃজনশীল করে দেখাই। যে তুমি এখানে দুইটা ঘর করতে পারো, এটা নির্ধারিত কোনো অঙ্কের কোনো ঘর নেই, তুমি এটা ঘর করে যেভাবে কিছুভাবে ঘর করো, সমস্যা নেই। বিবরণ এখানে দিলাম আমরা বিস্তারিত টাকা, তারপরেটা হচ্ছে পরিমাণ টাকা। তাহলে তুমি মালিক আমাদেরকে কি দিছে? নগদ টাকা। কত দিছে? 55,000 টাকা। এরপরে কি দিছে? অফিস সরঞ্জাম কত দিছে? 50,000 টাকা। আচ্ছা সেটাকে কপি পেস্ট করবা। আর পণ্যদ্রব্য কত দিছিল? আমরা ক্রয় হিসাব লিখতে পারি। ক্রয় হিসাব 30,000 টাকা। তাহলে টোটাল কত হয়েছিল? 1,00,000। এইটাই প্রারম্ভিক মূলধনের পরিমাণ। সৃজনশীল কঠিন কিছু না। আমাদের অঙ্কের উপরে যদি ধারণা থাকে ওটা ভেঙে শুধু মানে জাস্ট 10 মার্কস আগে যেমন 10 মার্কসে একসাথে অঙ্কে আসতো, এখন এই অঙ্কটারে ভেঙে চুরে 4 2 2 4 4 করা হয়েছে। তো প্রথমেই তোমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ এটুকু যদি নির্ণয় করতে পারো, বক্সটাকে আটকে দাও, ঠিক আছে? এখানে ক্লোজ করতে হবে, এরকম দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিও। তাহলে কি চলে আসলো? প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। ক নাম্বার দিয়ে লিখবা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। এভাবে করে তিনটারে যোগ করে এখানে জাস্ট অ্যানসারটা বের করে দিও। প্রেজেন্টেশনটার জন্য সুন্দর হয়। কোনো সমস্যা আছে কারো? নাই। আচ্ছা, এরপরে বলছে 3 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত সাধারণ জাবেদা। দেখো এই যে ভাইয়া এটা সাধারণ জাবেদা বলা হয়, ঠিক আছে? সাধারণ জাবেদার আবার ঘর আছে, জাবেদার নির্ধারিত ঘর আছে ভাইয়া। জাবেদা যদি আমরা ঘর না দিয়ে করি তাহলে আমাদেরকে মার্ক দিবে না। এটা নির্ধারিত কোনো ঘর নেই, এটা সৃজনশীল অ্যানসার করার জাস্ট একটা প্যাটার্ন দেখাইছি আমি। বাট জাবেদার নির্ধারিত একটা ঘর আছে, খতিয়ানের নির্ধারিত একটা ঘর আছে, ওই ঘরগুলো পুরাটা কমপ্লিট করা লাগবে তোমার, ঠিক আছে? তাহলে কিন্তু মার্ক দিবে না। জাবেদার ঘরটা কিরকম আমি দেখো, তারিখ
বিবরণ আছে থাক, এখানে শুধু একটা খতিয়ান পৃষ্ঠা শেষ। একটু দেখো, তারিখ, তারপর এটা কি দিলাম বিবরণ, তারপরে জাবেদা পৃষ্ঠা না, তো এটা খতিয়ান পৃষ্ঠা হবে। তুমি যখন জাবেদা করবা তখন খতিয়ান পৃষ্ঠা লিখবা ফ্রি, আর যখন খতিয়ান করবা তখন হবে জফরি, মানে জাবেদা পৃষ্ঠা। এরপরে ডেবিট টাকা, এরপরেরটা ক্রেডিট টাকা। জাস্ট আমি তোমার একটা উদাহরণ দিই, জাবেদা তুমি কি, যেমন ধরো 2 তারিখ একটা উদাহরণ দিচ্ছি। তো এখানে তুমি দিবা এভাবে 2017 থাকলে 17 ইন, ধরে নাও এটা জানুয়ারি মাস, জানুয়ারি 1 তারিখ, তারিখ দিতে হবে সুন্দরভাবে, জানুয়ারি 2 তারিখ। তুমি লিখবা কি ক্রয় হিসাব, যেভাবে আমরা লিখতেছিলাম এখানে জাস্ট আমি ঘর ছাড়া লিখছি, তুমি ঘর করে লিখবা ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। কত টাকা ছিল? 80,000 টাকা। ডেবিট পাশে 80,000 টাকা, আবার ক্রেডিট পাশে কত টাকা? 80,000 টাকা। টাকার অ্যামাউন্ট বসে না। জাবেদা বললে অবশ্যই এটার নিচে এক্সপ্লেনেশন দিতে হবে, কারণ দিতে হবে। তুমি জাস্ট লিখবা এটা কি ধারে ক্রয় না, তুমি লিখবা যেহেতু ধারে ক্রয় করা শেষ, আর কিছু লেখার দরকার নেই, শেষ এটা ব্র্যাকেট দিয়ে আটকে দিবে। এই যে এই কথাটা যেহেতু ধারে ক্রয় করা হলো, কেন তুমি ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার লিখছো? কারণ এটা ধারে ক্রয় করেছে। এই কারণটুকু যদি তুমি না দাও তাহলে মার্কস কাটবে জাবেদা। আর যদি কোশ্চেনে উল্লেখ করা থাকে যে কারণ ব্যতীত, কারণ দেওয়ার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে যদি তুমি কারণ না দাও কোনো সমস্যা নেই। তবে জাবেদা বললেই এটার সাথে অবশ্যই কারণ দিতে হবে। ডেবিট ক্রেডিট তো তুমি নির্ণয় করবাই, সাথে কি করতে হবে? কারণটা দিতে হবে। জাস্ট এইখানে যখন 1 নাম্বারটা করবা তুমি লিখবা নগদান, এইখানে জাস্ট এই যা লিখছো এখানে তাই লিখবা, নগদান হিসাব ডেবিট, অফিসনের জন্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা অফিস সরঞ্জাম পণ্য দ্রব্য অথবা ওষুধ নিয়ে ব্যবসা শুরু করা হলো, কারণটা দিলাম। ক্রয় ফেরত, এটার কারণটা কিভাবে দিবা? যেহেতু 6,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো, যেহেতু নষ্ট থাকার কারণে, যা কোশ্চেন আছে কপি পেস্ট করে দিবা, যেহেতু নষ্ট থাকার কারণে পণ্য ফেরত দেওয়া হলো, 6,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। এটা কি লিখবা? যেহেতু পুরাতন অফিস সরঞ্জাম বিক্রয় করা হলো। এটা কি দিবা? যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হলো। জাস্ট কোশ্চেনটাকে কপি পেস্ট করে দিবা, বেশি সময় নেওয়া যাবে না, চিন্তা করা যাবে না। তাহলে আমরা এটাও কমপ্লিট হয়ে গেল। 3 থেকে 27 তারিখ পর্যন্ত জাবেদা করবা, 1 তারিখেরটা জাবেদা করা লাগবে না। কোশ্চেনে যদি 1 তারিখের যদি জাবেদাটা অ্যান্সার করো তাহলে কি তোমার মার্ক দিবে না, মার্কস কাইটা দিবে। আর সৃজনশীলে ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া আছে বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, যা বলছে তাই করতে হবে। তাহলে আমি আশা করি তোমাদের করার ক্ষতে কোনো সমস্যা নেই। কারণ দুইটা পক্ষ দেখো, আমি কি বলছিলাম যে আমরা যদি জাবেদা পারি তাহলে আমাদের 90% সৃজনশীল শেষ হয়ে যাবে। অলরেডি কিন্তু আমরা 6 মার্কস অ্যান্সার করে ফেলছি, রয়ে গেছে কত মার্কস আমাদের? তো এখানে খতিয়ান চাবে অবভিয়াসলি। এখানে বলতেছি কি দেখো, নগদ কি কি খতিয়ান করতে হবে? উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব প্রস্তুত করো। এখানে কি মেনশন করা আছে, কোনো কিছু উল্লেখ করা আছে যে তুমি খতিয়ানটা করতে পারবা টি ছকে, খতিয়ানটা করতে হবে তোমার জেড ছকে, এরকম কিছু উল্লেখ করা আছে? তাহলে তোমার যেটা খুশি করো, তুমি টি ছকেও করতে পারবা, তুমি জেড ছকেও করতে পারবা। কিন্তু যদি এখানে উল্লেখ করে দিত যে নগদান হিসাব, তারপরে এই হিসাব অফিস সরঞ্জাম হিসাবটা জেড ছকে করতে হবে, আর ক্রয় আর পাওনাদার হিসাবটা টি ছকে করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কাছে কোনো অপশন নেই, যে যেটা যেভাবে যেই ছকে বলবে তোমার সেইটারে সেই ছকেই তৈরি করতে হবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? আচ্ছা ফাইন। তাহলে আমি তোমাদেরকে কয়েকটা ডেমো করে দিই। আমি তো এর জন্য বোর্ডে করে রাখছি যে আমাদের জাবেদাগুলো বোর্ডে করা। তাহলে আমরা একটু খেয়াল করবো এটারে, যে আমি ধরো আমি কোন ছকে করবো, ধরো আজকে আমি টি ছকে করতেছি, একটা আমি তোমাদেরকে টি ছকে করে দিই, আরেকটা আমি তোমাদেরকে জেড ছকে করে দিই। আমরা টি ছক জেড ছক নিয়ে আলোচনা করছি গত ক্লাসে, তাহলে আজকে ওই ছকগুলো নিয়ে যে ইন্টারভিউগুলো ছিল ওগুলো যে প্রবলেমগুলো আছে ইনশাআল্লাহ এটার পরে আমি দেখে দিব। তাহলে টি ছকটা আগে করি, আমি টি করলাম, যারা ঘরটা দেখবা সবসময় এইভাবে ঘরটা করবা। টি করার পরে ডান পাশে টাকা, খুব সহজ কিন্তু। এরপরে ছোট্ট একটা ঘর, এই ঘরের কোনো কাজ নেই, শুধু ঘরটা লাগবে জাবেদা পৃষ্ঠা। এরপরে হলো তারিখ দিলে অটোমেটিক বিবরণ হয়ে যাবে। তুমি ক্রেডিট পাস যেভাবে আমি বলতেছি ওইভাবে করে তুমি ছক করবা। আর ছক যখন 4টা করবা তখন যেমন ধরো একসাথে দাগ দিবা, যখন যেমন ধরো তুমি 3টা ছক 4টা ছক একটা পেজের মধ্যে করবা, ছক করতে যেন বেশি সময় না লাগে, তখন তুমি লম্বা লম্বি দাগগুলো একসাথে দিতে থাকবা। যেমন ধরো আমি একটা ডেমো যদি দিই, যখন তুমি এই দাগটা দিবা, স্কেলটা যখন বসাবা তখন এই দাগটাও দিয়ে দিবা, তবে মাঝখানে যেন ফাঁকা থাকে। তোমার মনে রাখতে হবে এইখান থেকে এইটা একটা ঘর, এখান থেকে আরেকটা, এইটা আরেকটা ঘর, কিন্তু তুমি তাড়াহুড়োর জন্য এইখানে দুইটা একসাথে স্কেল বসাবা, একসাথে দিয়ে দিবা, তাহলে তোমার ঘরটা তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেল 2টা ঘর। ক্রেডিট পাস কমপ্লিট। ডেবিট পাস সেম, প্রথমে টাকা, এইখানেও টাকা দিয়ে দিবা,
এখানে জাবেদা পৃষ্ঠা, এইখানেও জাবেদা পৃষ্ঠা দিয়ে দিবা। এরপরে তারিখ, তাহলে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হলো ডেবিট পাস আর এটা ক্রেডিট পাস। আর এই হিসাবটার নাম দিব, প্রথমে আমরা করব নগদান হিসাব। নগদান, প্রথমে কি নগদান হিসাব বলছে? হ্যাঁ। আচ্ছা, আমরা দেখবো 1 তারিখে নগদান হিসাব আছে কিনা। তোমার টার্গেট ভুললে হবে না, তুমি কি হিসাব করতেছো। এটা যদি মূলধন হিসাব করছো তাহলে আমরা শুধু মূলধন বুঝতাম। এটা কি হিসাব? তাহলে নগদান হিসাব কোথায় কোথায় আছে এটা বুঝতে হবে। নগদান হিসাব ডেবিট আছে কত টাকা? 55,000 টাকা। এই 55,000 টাকা ঋণ নিতে হবে। ডেবিট পাশে কত টাকা নিলাম? 55,000 টাকা। এখন 3টা নাম আছে, এটা দেখে অনেকে কনফিউজ হয়ে যাবে খতিয়ান করার সময়। তুমি এটাও ডেবিট, অফিস সরঞ্জামও ডেবিট, আর ক্রয় হিসাবও ডেবিট। ডেবিট নাম দেওয়া যাবে না, অপোজিট নাম বলতে আমি কি বুঝাইতেছি? ক্রেডিট নাম। তাহলে আমরা কি লিখবো? মূলধন হিসাব। তাহলে অপোজিট নামে একটা আছে মূলধন হিসাব। তারিখ দিবা 2017, কি মাস এটা? জানুয়ারি মাসের কত তারিখ এটা? 1 তারিখ। আচ্ছা, যারা বুঝতে পারবা তাদের জন্য বলি, তুমি এইখানে একটু যখন যাদের একটা ধারণা হয়ে গেছে যে এই টাকা, এই জিনিসগুলো কে দিছে আমাদেরকে? মালিক। নগদ টাকাটাও কে দিছে? মালিক। আর মালিক যা দিছে ওটাকে আমরা কি বলি? তাহলে না তোমার করার সময় এত সময় লাগবে। অফিস সরঞ্জামের অপোজিট নাম কি? মূলধন। ক্রয়ের অপোজিট নাম কি? সবগুলোর অপোজিট। আবার মূলধনের অপোজিট নাম এই 3টা। কারণ এই 3টা মিলায় কত হইছে? 1,35,000। যখন তুমি মূলধন হিসাব করবা তখন এই 3টারই লিখতে হবে। নগদান হিসাব লিখতে হবে, অফিস সরঞ্জাম লিখতে হবে 50,000, ক্রয় হিসাব লিখতে হবে 30,000। আমি একটু পরে মূলধন হিসাবটা তোমাদেরকে করে দিব, কারণ এই 3টার মধ্যে একটু ঝামেলা আছে। যাই হোক, 1-এর পরে আমরা 2 তারিখে যাই, এখানে কোনো নগদান হিসাব নাই। এরপরে 7 তারিখে যাব। তারিখ যেন এলোমেলো না হয়। 7 তারিখে নগদান হিসাব কি আছে? আমাদের ডেবিট। টাকা ডেবিট পাশে বসবে, নাম হবে কি? অফিস সরঞ্জাম। দাও, অফিস সরঞ্জাম। এখানে আছে হলো 3,200 টাকা। এরপরে আমরা 18 তারিখে আসবো, এখানে কোনো ক্রয় হিসাব, সরি নগদান হিসাব নাই। 27 তারিখে নগদান হিসাব ডেবিট আছে, টাকা কোন পাশে বসবে? ডেবিট পাশে, নাম হবে কি? বিক্রয় হিসাব। কারণ নগদান হিসাব ডেবিট, টাকা কোন পাশে বসবে? ডেবিট পাশে। তোমরা যারা জাবেদা পারো নাই, আজকে যদি নতুন ক্লাস করো তারপরেও কিন্তু এটা খতিয়ান করা যাবে। খতিয়ান করার জন্য তোমার একদম আগে থেকে জানার দরকার নেই। জাবেদা যদি করা থাকে তুমি খতিয়ান করতে পারো। আমরা নগদান হিসাব আছে, নগদান হিসাব যে যে হিসাবে থাকে ওইখান থেকেই শুধু নেওয়া যাবে। নগদান হিসাব ডেবিট হলে টাকা ডেবিট পাশে বসবে, নগদান হিসাব ক্রেডিট হলে টাকা ক্রেডিট পাশে বসবে। তো নগদান হিসাব ডেবিট ছিল, ডেবিট পাশে টাকা বসেছি 55,000 টাকা, নাম কি দিয়েছিলাম? মূলধন। আবার নগদান হিসাব ডেবিট আছে, টাকা ডেবিট পাশে, নাম দিব কি? অফিস সরঞ্জাম। আবার নগদান হিসাব ডেবিট আছে, টাকা ডেবিট পাশে, নাম হবে কি? বিক্রয়। আর টাকা ছিল 1,40,000। দেখো ক্রেডিট পাশে কিচ্ছু নেই। তাহলে এবার যোগ বিয়োগটা কিভাবে করে একটু দেখো, আমি ফাঁকা রাখতেছি। একটু টেকনিক্যালি যদি আমাদের জানা থাকে, ফাঁকা রেখে একটা অ্যামাউন্ট লেখার মতো জায়গা রেখে এটা ক্লোজ করে দিবে। ঠিক আছে ভাই? এখন তোমার কাছে মোট এটারে যোগ করলে কত হয়? 1,98,200। এইখানেও আমাদের কত বানাইতে হবে? 1,98,200 বানাইতে হবে। কিন্তু এখানে তো কিচ্ছু নেই, পুরোটা শর্ট না, একটা ক আছে নাই। তাহলে এখানে শর্ট আছে কত টাকা? 1,98,200। যেটা শর্ট করে ওইটার নাম কি হবে? ব্যালেন্স সি বি দিলাম। তারপরে এখানে তারিখ দিব 2017, তারিখ দিতে হবে ইন, আর জানুয়ারি কত দিব? 31, শেষ তারিখটা দিব, রাইট? এইখানে সিডি হইলে বিডিটা কোন পাশে আসবে? এই পাশে। এখানে লিখবো কত করবো আমরা কেউ? ব্যালেন্স বিডি 1,98,200। আর জানুয়ারির পরে কি হয়? ফেব্রুয়ারি মাসে 1,98,200। এখানে যোগ বিয়োগটা কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, আমি তোমাদেরকে একটু বোঝানোর স্বার্থে আমরা ধরে নাও বেতন দিছো 8,200। ধরে নাও বেতন দিলে বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। তাইলে যোগ বিয়োগটা কিভাবে করবা? অনেকের কিন্তু টি ছকে এখনো যোগ বিয়োগের সমস্যা আছে। ঠিক আছে, ব্যালেন্স সিডিবিডিতে গ্যাঞ্জাম লেগে যাবে, এর জন্য বুঝাই দিতেছি আমি। তো তোমার কাছে ছিল 1,98,200। তুমি ভাই এটা খরচ করছো, তোমার কাছে তাহলে কত টাকা আছে? 1,98,200 থেকে যদি 8,200 টাকা না থাকে, আমার কাছে আছে কত টাকা? 1,90,000 টাকা সিডি হবে। তোমার কাছে কত টাকা ফাইনালি আছে এটা তুমি বের করবা। এটা কিভাবে বের করি? আমার কাছে ছিল 1,98,200, আমার কাছ থেকে কত টাকা চলে গেছে? 8,200। তাহলে আমার কাছে রয়ে গেছে কত? 1,90,000।
তাহলে এইটা হচ্ছে আমার সিডি। সিডি মানে কি, এখন আমার কাছে যেটুকু অবশিষ্ট রয়ে গেছে, এটা দেনাদার হলে, দেনাদার ছিল তোমার 80,000, দেনাদারকে তুমি 50,000 দিয়ে দিছো, তাহলে এখন তোমার দেনাদার কত আছে 30,000। তো এই হচ্ছে এইটারই বলা হয় ব্যালেন্স সিডি, যেটা রয়ে যাবে। তাহলে রয়ে গেছে কত 1,90,000। যাদের এইটাও বুঝতে সমস্যা তাদেরকে আরেকভাবে বুঝাই, আমার দুই পাশের যোগফল কত বানাইতে হবে 1,98,200। তাও বড় সাইডের যোগফল দুই পাশে কি করতে হয়, সমান করতে হবে। বড় সাইডের যোগফলটা দুই পাশে কি করতে হবে, সমান করতে হবে। এখানেও আছে 1,98,200, এইখানেও বানাইতে হবে কত 1,98,200। তো আমার কাছে আছে কত ক্রেডিট পাশে 8,200। তাহলে শর্ট যে টাকাটা থাকবে ওইটাই ব্যালেন্স সিডি। এইটা হলো গোজামি, বুঝাইতে পারছি? কোনো সমস্যা নাই, বুঝতে যদি সমস্যা হয় তোমার এই পাশে বানাইতে হবে কত, এখানে আছে 8,200, তোমার বানাইতে হবে কত 1,98,200। কারণ এটা আর এই যোগফল দুইটা, এটা কিন্তু সিডি না, এটা যোগফল। এই দুই পাশের যোগফল কি করতে হবে, সমান করতে হবে। তাহলে এখানে আছে কত টাকা ক্রেডিট পাশে 8,200, তাহলে শর্ট আছে কত টাকা 1,90,000। যেইভাবে তোমার বুঝতে সুবিধা ওইভাবে তুমি বুঝো, কোনো সমস্যা নেই। এখানে সিডি হইলে বিডিটা কোন পাশে আসবে। আমি কিন্তু সবগুলোর খতিয়ান বুঝাবো না, আমি এইখানে খতিয়ানটা বুঝাই দিচ্ছি, পরেরগুলো আমি জাবেদাগুলো শুধু বলবো, খতিয়ানগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো। তো যাই হোক, এই ছিল আমাদের নগদান হিসাবে একটা টিচক। তোমাদেরকে এরপরে বলছে হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব প্রস্তুত করতে, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব। আচ্ছা, অফিস সরঞ্জামটা আমি একটু তোমাদেরকে আলোচনা করি, কারণ এখানে অফিস সরঞ্জাম জাবেদায় দুই জায়গায় আছে। ঠিক আছে, অফিস সরঞ্জাম কয় জায়গায় আছে, দুই জায়গায়। এই যে একটা হলো 1 তারিখে, এখানে কম্পিউটার ক্রয় করছে, কম্পিউটার আমরা কি লিখছি অফিস সরঞ্জাম। এখন কম্পিউটার যে অফিস সরঞ্জাম বলে তুমি কম্পিউটার হিসাব ডেবিট করছো, তুমি অফিস সরঞ্জাম জাবেদায় খুঁজে পাবা। তাহলে আমাদের শীটের মধ্যে, বেসিক শীটের মধ্যে একদম ক্লিয়ার ভাবে দেয়া আছে, এর জন্যই দেয়া আছে। বেসিক শীটের একটা জিনিস আমি বলি না যে তোমাদেরকে একটা জিনিসও যদি তোমার মনে হয় যে এই জিনিসটা বাদ দিয়ে বাকিগুলো পড়ে হবে না, সব তোমার চোখের সামনে আসবে, আজকে না হোক কালকে আসবে। বুঝাইতে পারছি? মানে সারা জীবন এগুলো তোমার লাগবে। এখানে না হোক ইন্টারমিডিয়েটে আসবে। পুস্তক ঋণ কি জানো, দেনাদার। তুমি এখানে মুখস্থ করলা না, কিন্তু তোমার ইন্টারমিডিয়েটে গিয়ে লাগবে। বিক্রয় খতিয়ানের মানে কি, দেনাদার। এখানে মুখস্থ না করো, সামনে লাগবে। যাই হোক, অফিস সরঞ্জাম কত টাকা ডেবিট আছে 50,000। আমরা জানি ডেবিট থাকলে ডেবিট, ক্রেডিট পাশে থাকলে টাকার অ্যামাউন্টটা ক্রেডিট পাশে বসবে। ডেবিট আছে ডেবিট পাশে, অপোজিট নাম হবে মূলধন। এটা তো কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বুঝাইছি। কারণ ডেবিট এটাও ডেবিট, এটাও ডেবিট। আমরা কিন্তু কনফিউজ হই, ভাই এই নাম নিব না, এই নাম নিব না, এই নাম নিব, ক্লিয়ার না। আরে ভাই তিনটাই তো ডেবিট, আমি বলছি অপোজিট নামটা নিতে হবে। অপোজিট নাম কি আছে, মূলধন। তাহলে মূলধন হিসাব লিখবো, কিন্তু টাকার এমন কি এটা নিব না এটা নিব। অফিস সরঞ্জাম আমাদের কত আছে, আমাদের অফিস সরঞ্জাম কি 1,35,000। তোমার মনে রাখতে হবে যে তুমি কি হিসাব করতেছো, তুমি কি হিসাব করতেছো এখানে লিখে নিবা। অফিস এখন করতেছি আমরা অফিস সরঞ্জাম। যদি এইটুকু আমাদের মনে না থাকে তাহলে আমরা অ্যানসার করতে পারবো না। আমরা কি হিসাব করতেছি এটা আমাদের আগে জানতে হবে। আমরা অফিস সরঞ্জাম হিসাব করতেছি, অফিস সরঞ্জামের টাকা কত আছে 50,000, আমরা এই টাকাটা নিব, শুধু নামটা নিব হচ্ছে। আবার দেখো এখানে অফিস সরঞ্জাম কি আছে, ক্রেডিট। টাকা কোন পাশে বসবে, ক্রেডিট পাশে। নাম হবে কি, নগদান হিসাব। সুন্দর করে তারিখটা লিখবা, এই জানুয়ারির এটা কত তারিখ 7 দিবা, তারিখ যেন এলোমেলো না হয়। তাহলে এখানে আমরা লিখবো নগদান হিসাব। নগদান হিসাব 3,200 টাকা। তোমরা একটু চোখে দেখো তো কোন পাশটা বড় লাগে, এই পাশটা। তাহলে দুই পাশেই কত বানাইতে হবে বলতে পারবা, দুই পাশেই 50,000 টাকা বানাইতে হবে। ক্লোজ করে নিবা, সাথে সাথে ক্লোজ করে নিবা এটা, হ্যাঁ সাথে সাথে ক্লোজ করে নিবে। এখানেও 50,000 যোগ ফল সাথে সাথে আগে বসাই দিবা। এইখানেও কত বানাইতে হবে 50,000 দুই পাশে। তাহলে এখানে শর্ট আছে কত টাকা দেখতে হবে, এখানে শর্ট আছে 46,800। যেটা শর্ট টাকা ওইটাকে আমরা কি বলবো, ব্যালেন্স সি ডি। ঠিক আছে, ক্রেডিট ডাউন। এখানে ব্যালেন্স বিডি কত টাকা 46,800 টাকা, জানুয়ারি ফেব্রুয়ারি 1 তারিখ। ঠিক আছে, মনে থাকবে না। আমার টোটাল অফিস সরঞ্জাম কত টাকা ছিল 50,000, এর মধ্যে আমি বিক্রি করে দিছি কত 3,200। তাহলে আমার কাছে কত টাকার অফিস সরঞ্জাম আছে এখন, ওটা যোগ বিয়োগের যে কথাটা আমি বলতেছি ওটা হলো যেন তোমার বুঝতে যদি অসুবিধা হয় যে দুই পাশ সমান করার জন্য যেটুকু শর্ট পড়বে ওইটা নিয়ে কি বলবো, ব্যালেন্সিং। এটা হলো গোজামি। ঠিক আছে, ভালো করে বুঝতে এটা যে আমাদের ছিল কত টাকার অফিস সরঞ্জাম 50,000, আমি বিক্রি করে দিছি, আমাদের কমবে না বাড়বে, তাহলে কমলে আমাদের অফিস সরঞ্জাম এখন কত টাকার আছে 46,000। ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে দেখাইতে চাইছিলাম হলো মূলধন হিসাবটা তোমাদেরকে করতে বলে নেই, আমি শুধু একটু বুঝানোর স্বার্থে, যেহেতু খতিয়ান আমরা প্রথম করতেছি এর জন্য আমরা খতিয়ানটা বুঝানোর স্বার্থে আমি মূলধন হিসাবটা তোমাদেরকে করে দিব। কারণ মূলধন হিসাবটা একটু সমস্যা হয় সবার। তো আমি মূলধন হিসাব করতেছি। মূলধন ভাইয়া কি আছে, ক্রেডিট আছে। মালিক এখানে তুমি ধরার চেষ্টা করবা মালিক তোমাকে কি কি দিছে, কারণ মালিক দেওয়ার পাশাপাশিতে আমরা কিছুদিন পরে আরেকটা তোমার যখন আমি খতিয়ান শিখাবো তখন ঋণও নেই আমরা।
তো ঋণের টাকাটার মূলধন আমরা বলি না, শুধুমাত্র মালিক যা যা দিবে ওইটারই আমরা কি বলি মূলধন। মালিক কি আমাদেরকে একটা জিনিস দিছে না ভাই, তিনটা জিনিস দিছে। নগদ টাকা, অফিস সরঞ্জাম, ক্রয়, তিনটা কি এক জিনিস? নগদ টাকা আর অফিস সরঞ্জাম কি এক জিনিস? তাহলে আমরা প্রথমে লিখবো নগদান হিসাব। নগদান হিসাব লিখে নগদ টাকা কত দিছে? 55,000 টাকা। এরপরে অফিস সরঞ্জাম কত দিছে? সেম তারিখ, 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ। অফিস সরঞ্জাম কত টাকা দিছে? 50,000 টাকা। আর ক্রয় হিসাব দিব আবার 1 তারিখ। ক্রয় হিসাব লিখে কত টাকা দিব? 30,000। এবার যোগ করব, এই যে এইভাবে করে দাগগুলো থাকবো। 1,35,000। এইখানেও কত বানাইতে হবে? 1,35,000। এখানে কিছু আছে? শর্ট আছে কত টাকা? তাহলে 1,35,000 টাকা। এই শর্ট আছে, শর্ট টাকার নাম কি হয়? ব্যালেন্স সিডি। এখানে সিডি হলে বিডিটা কোন পাশে দিব? এই পাশে। ব্যালেন্স বিডি। বিডি দিয়ে কত টাকা দিব? 1,35,000 টাকা। আর এখানে দিব ফেব্রুয়ারি। এইখানে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো কেউ? ঠিক আছে। এটা আমরা তাহলে এখন আমরা জেড ছকে চলে যাব। আমরা একটু আগে আমি তোমাদেরকে খতিয়ানের একটু ডেমো দিচ্ছি। ক্লাসটা যেভাবে আমরা শুরু করছি, যে আগে আমি যাদের খতিয়ানের সমস্যা আছে যেন এই লেকচারটা তারা দেখে খতিয়ানটাও করতে পারে, খতিয়ানের উপরও তাদের একটা ধারণা হয়। ঠিক আছে। তাহলে আমরা এবার হলো জেড ছক করব, আধুনিক ছক যেটারে বলি আমরা। আগে আমরা দেখবো যে আমরা ছকটা কিভাবে করি সবাই। এরপরে কিন্তু আমি আর খতিয়ান দেখাবো না, এরপরে শুধু জাবেদাগুলো সলভ করে দিব। 2 নাম্বারটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এরপরে শুধু আমি জাবেদাগুলো সলভ করব। তো এই যে তুমি ঘরটা করবা, যে ছকের ঘরটার প্যাটার্ন একদম সেম হয়। একইভাবে যখন তুমি একসাথে 3টা বলে 3টা ঘর করে দিবে। সাপোজ ধরো 2টা ঘর করতেছি আমি। যখন স্কেল করবা একসাথে যদি স্কেল হয়, তোমার পুরো খাতাটার ভিতরে দেখবে স্কেলটা হয়ে যাচ্ছে। বড় স্কেল যদি তুমি ইউজ করো, একটু বড় করে ঘর নিবে এটাতে। খেয়াল করবো এটার সাথে দেখো নিচে যেটা আছে ওইটারও ঘরটা এনে দিলাম। এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে ডেবিট টাকা, ক্রেডিট টাকার ঘর শেষ। সেম টাকার ঘরটা এর থেকে বড় হওয়ার দরকার নেই। এরপরে জাবেদা পৃষ্ঠা, এরপরে তারিখ দিলে অটোমেটিক বিবরণ হয়ে যাবে। অলমোস্ট ঘর করা শেষ। আর এখানে যে এই যে বড় জায়গাটা রাখছি এটারে ভাগ করে দিব। ঠিক আছে, মিডিল থেকে ভাগ করে ডেবিট ক্রেডিট, আবার এটার মিডিল থেকে ভাগ করে ডেবিট ক্রেডিট। এইবার আমরা নাম লেখা শুরু করব। তারিখ, তারপরটা হচ্ছে বিবরণ, এরপরটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এরপরটা ডেবিট টাকা, ক্রেডিট। এটা টাকা লিখবা, ক্রেডিট টাকা। এখানে আমি যে ব্যালেন্স উদ্ভিদ লেখা যায় আমি যেটাই লিখলাম। জেরের এটা কি পাস? ডেবিট পাস। আর এটা হলো জেরের ক্রেডিট পাস। আর এখানে লিখতে হবে হিসাবের কোড নং, হিসাবের কোড নং। এটা আসলে এসএসসি তে তোমাদের জন্য প্রয়োজন, অন্য বড় ক্লাসে গেলে এত কিছু দেওয়া প্রয়োজন হয় না, আমরা দিব ইনশাআল্লাহ। তো আমি তোমাদেরকে আগে মূলধন হিসাব নগদ টাকা দিয়ে শুরু করি। নগদান হিসাব, নগদান হিসাব। আমরা জানি 3টা জায়গায় নগদান হিসাব আছে। এখানে আছে, আমরা এর আগে কি ছক করছি, যেহেতু এই তারিখে আছে, 7 তারিখে আছে, আর সম্ভবত 27 তারিখে আছে। তাহলে যাই হোক, নগদান হিসাব ডেবিট আছে। আমরা তো এর আগে করলামই 2017 ঠিক আছে জানুয়ারি মাসের 1 তারিখ। তারিখগুলো সুন্দরভাবে দিবা। তারপরে এখানে তো আর নগদান হিসাব লেখা যাবে না, আমরা জানি অপোজিট নামটা লিখতে হবে। এটা তো ঠিক ছকে বুঝাইছি, এটা তো মনে আছে যে নগদান হিসাবে নগদান হিসাব লেখা যাবে না, লিখতে হবে কি অপোজিট নাম কি আছে? মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব লিখে আমাদের নগদান হিসাব কি ডেবিট পাশে আছে, এটা কোন পাশে দিলাম? ডেবিট পাশে টাকা বসবে। এইখানে কোন পাশে দিব আমরা? ডেবিট পাশে। একটু মনে রাখি যে ছকের জন্য, যে প্রথম টাকা যখন তোমার নগদান হিসাবটা ডেবিট আসে তখন ব্যালেন্সের ঘরে কোন পাশে যাবে? ডেবিট পাশে যাবে। আপাতত এইটুকু মনে রাখো, ক্রেডিট পাশে যাবে না আর কিছু। যাইতেও পারে, ব্যাংকে তোমার 55,000 টাকা ছিল, তুমি সাপোজ ধরো 60,000 টাকা ব্যাংকের থেকে নিছো, তাহলে 5,000 টাকা কি হয়ে যাবে? ব্যাংক জমা এদিক হয়ে যাবে, উল্টা পাশে যেতে পারে। কিন্তু আপাতত আমরা প্রথমে যেহেতু সবাই একদম বেসিক লার্নার, ঠিক আছে, তাহলে আমরা ধরে নেই আর ক্রেডিট পাশে ব্যালেন্সের ঘরে কিছু যাবে না। বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে প্রথমটা যদি ডেবিট পাশে হয় ব্যালেন্সের ঘরে কোন পাশে বসবে? ডেবিট পাশে। প্রথমটা যদি ক্রেডিট পাশে হয় ব্যালেন্সের ঘরে কোন পাশে বসবে? প্রথমটা ক্রেডিট পাশে। আচ্ছা, এরপরে ধরো 7 তারিখেরটা যদি আমি বসাই, নগদান হিসাব ডেবিট আছে, টাকা ডেবিট পাশে, নাম হবে কি? অফিস সরঞ্জাম। আমি দিলাম, নামটা দিলাম, কারণ নগদান হিসাব লেখা যাবে না। 3,200 টাকা আমাদের কাছে। আমরা জানি ডেবিট কি করতে হয়? প্লাস। ক্রেডিটও প্লাস করতে হয়। শুধু ডেবিট আর ক্রেডিটে কি করতে হয়? আমাদের কাছে ছিল কত টাকা? 55,000। আমরা অফিস সরঞ্জাম বিক্রি করে আর কত পেয়েছি? 3,200। এটাও ডেবিট আছে, এটাও কি আছে? ডেবিট। তার মানে কোন ঘরের সাথে যোগ বিয়োগ করতে হবে? ব্যালেন্সের, লাস্ট ব্যালেন্সের সাথে, লাস্ট জেরের সাথে। এখানে একটাই জের আছে 55,000, এটার সাথে এটাও ডেবিট, এটাও ডেবিট। প্লাস হয়ে কত টাকা হলো? 58,200। ঠিক আছে ভাই?
এখন তোমার লাস্ট ব্যালেন্স কত? 55,000 না 58,000 টাকা? তোমার কাছে কি 55,000 টাকা আছে 7 তারিখের পরে? না, 58,200 টাকা আছে। 58,200 টাকা আছে, তার মানে ওই 55,000 টাকার আর কোনো ভ্যালু নাই। এরপরেরটা দেখো, আমাদের কত তারিখ আছে? 27 তারিখ। 27 তারিখে যাই, 27 তারিখ লিখি। এখানে 27 তারিখে নগদান হিসাব ডেবিট আছে, টাকা ডেবিট পাশে নাম হবে কি? বিক্রয় হিসাব। কত টাকা ডেবিট আছে আমাদের? 1,40,000 টাকা। এটাও ডেবিট, এটাও ডেবিট। তাহলে ডেবিট ডেবিট প্লাস হয়ে কত হয়ে যাচ্ছে? কত? 98,200, যেটা হয় আর শেষ। কোনো ক্লোজের দরকার নেই, ক্লোজ দিলে কাইটা দিবে, কিচ্ছু করার দরকার নেই, শেষ। তোমার অঙ্ক যোগের দরকার নেই, বিয়োগের দরকার নেই, সিডির দরকার নেই, পিডির দরকার নেই, কিচ্ছু নেই, শেষ। জেড সহজ আমাদের জন্য। ঠিক আছে ভাই, এখানে কোনো সমস্যা আছে কারো? আমরা যে 3টা হিসাব করছিলাম, আমরা ওই 3টা হিসাবই তোমাদেরকে করে দিব, কারণ ওই 3টা হিসাব একটু বড়। এরপরেরটা আমরা করছিলাম অফিস সরঞ্জাম হিসাব। এইখানটায় মনে রাখতে হবে যে খতিয়ান করার সময় অবশ্যই টার্গেট ভুল হবে না, তাহলে সমস্যা হয়ে যাবে। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জামে আমাদের এখানে অফিস সরঞ্জাম কি আছে? ডেবিট, টাকা ডেবিট পাশে বসবে, নাম হবে কি? মূলধন হিসাব। অফিস সরঞ্জাম কত টাকা দিলাম আমরা? 50,000 টাকা ডেবিট পাশে, ব্যালেন্সের ঘরে কোন পাশে বসবে? ডেবিট পাশে। আবার এখানে অফিস সরঞ্জাম কি আছে? ক্রেডিট, টাকা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে, নাম হবে কি? নগদান হিসাব। তাহলে নগদান হিসাব আমরা কথা বলবো না কেউই। নগদান হিসাব ক্রেডিট পাশে কত টাকা দিচ্ছি আমরা? 3,200 টাকা। ছিল কত টাকা? 50,000। এটা আছে ডেবিট পাশে, এটা আছে কোন পাশে? ডেবিট ক্রেডিট মাইনাস কত টাকা হইতেছে আমাদের? 43,000। শেষ। মনে থাকবে ভাই কিভাবে যোগ বিয়োগগুলো করতে হয়? এই ঘরের এইখানে যদি ডেবিট ক্রেডিট, যেমন অফিস সরঞ্জাম ক্রেডিট আছে, কোন ঘরের ডেবিট ক্রেডিট তুমি মেনটেন করবা? এই ঘরগুলো। এই ঘরের না, এই ঘর হলো, এই ঘরের কাজ হলো জেরের সাথে শুধু যোগ আর বিয়োগ, আর কোনো কাজ নেই। ঠিক আছে ভাই, এরপরেরটায় আসো, আমরা করব হচ্ছে মূলধন হিসাব। তাহলে আমরা একটু মূলধন হিসাবটা দেখবো। মূলধন হিসাব করতেছি। মূলধন হিসাব আমাদের কি আছে? যাদের ভিতরে ক্রেডিট আছে, টাকা ক্রেডিট পাশে বসবে, নাম হবে 3টা। প্রথমটা হলো নগদান হিসাব, কত টাকা মালিক দিছিল আমাদেরকে? সরি, ক্রেডিট পাশে দিতে হবে 55,000, কারণ মূলধন কি আছে আমাদের? ক্রেডিট না। আমাদের ধোকাটা কি হবে জানো? এই যে ডেবিট আছে না, আমরা ভুলে কোন পাশে দিয়ে দেবো? ডেবিট পাশে। কিন্তু এটা কিন্তু আমিও ভুলে দেখছো ডেবিট পাশে লিখে দিয়েছিলাম। তাহলে আমার যদি একটু এলোমেলো হয়ে যায়, একটু ডিসকানেক্ট হইলে হবে না, মানে একদম মনোযোগ থাকতে হবে অঙ্কের ভিতরে। তা নাইলে দেখবা কি এখানে ডেবিট আছে না, তুমি ডেবিট পাশে টাকা বসে দিছো, কারণ তুমি কি হিসাব করতেছো? মূলধন হিসাব। এটা ভুলে গেছো তুমি, কিন্তু অপোজিট নাম 3টা নিতে নিতে অনেক বড় ব্যাপার। এটার জন্য তুমি কি করলা? প্রথমটা ডেবিট আছে, তুমি ডেবিট পাশে টাকা বসে দিছো, ভুলে যাবে। তাহলে মূলধন হিসাব কি আছে আমাদের? ক্রেডিট আছে, টাকা কোন পাশে দিলাম আমরা? ক্রেডিট পাশে। তাহলে নাম দিলাম নগদান হিসাব। এরপরে মালিক আমাদেরকে কি দিছিল? অফিস সরঞ্জাম। তাহলে আমরা লিখলাম অফিস সরঞ্জাম। কত টাকার অফিস সরঞ্জাম ছিল? 50,000। ক্রেডিট প্লাস, তাহলে 1,05,000 টাকা। এরপরে মালিক আমাদেরকে পণ্য দ্রব্য দিছিল, এটার নাম কি? ক্রয় হিসাব। ক্রয় হিসাব দিছিল কত টাকার আমাদেরকে? 30,000 টাকা। তাহলে এখানে কত হয়ে গেল আমাদের? 1,35,000 টাকা। তাহলে মূলধন আমাদের ফাইনালি কত টাকা? 1,35,000। কিভাবে করতে হবে? ক্লিয়ার ভাই? তাহলে আমি তোমাকে যে ছক দেখানো হয়েছে, এখানে টি ছক আজকে আরেকবার করাই দেওয়া হলো যে ছক টি ছক কিভাবে করতে হবে। তাহলে লেকচারটা যদি কেউ লক্ষ্য করে, তাহলে যাদের মানে খতিয়ান সম্পর্কে ধারণা নেই, তাদের একটা ধারণা হয়ে যাবে। তাহলে আমরা এটা মুছে দিতেছি, আমাদের 1 নাম্বারটা কমপ্লিট। তো 4টা তোমার দেয়া আছে, ওইখানে তুমি কোন ছকে করবা ওইখানে উল্লেখ করা নাই, ঠিক আছে? তাহলে তুমি এখন টি ছকেও করতে পারো, যে ছকেও করতে পারো। কখন তুমি টি ছকে যে ছকে করতে পারবে না? যখন তোমার কোশ্চেনে উল্লেখ করা থাকবে, সেই ক্ষেত্রে তুমি তখন আর যে ছকে করতে পারবে। মনে থাকবে? যেমন লেখা আছে টি ছকে করতে হবে, তাহলে তোমার টি ছকে করতে হবে। লেখা আছে যে ছকে করতে হবে, তাহলে যে ছকে করতে হবে। সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে ঝামেলার অঙ্ক 2 নম্বর। আমরা যদি খুব বেশি সাবধানের সাথে না করি, অথবা খতিয়ানের উপরে যদি আমাদের খুব বেশি পাওয়ার না থাকে, তাহলে 2 নম্বর তুমি অ্যান্সার করতে পারবে না। 2 নম্বরটা এমন একটা অঙ্ক যে এটা আমি তোমাকে করাই দিব, তুমি প্র্যাকটিস করবে না, বাসায় গিয়ে আবার ভুলে যাবে। আবার করাই দিব, আবার প্র্যাকটিস না করলে তুমি আবার ভুলে যাবে। অনেক কিছু জানতে হবে, যার জন্য 2 নম্বরটা আমরা খুব বেশি মনোযোগ রাখবো। আরমান ট্রেডার্স এর মুদি পণ্যের পাইকারি ব্যবসা করেন। তা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরমান ট্রেডার্স। 2017 সালের সেপ্টেম্বর মাসে ব্যবসায়ীদের কতিপয় লেনদেন নিম্নরূপ। যাই হোক, এখানে দেখো ঘটনা 4টা যে আছে, আগে ঘটনাগুলো নিয়ে আলোচনা করি তোমাদের সাথে। ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি কেজি 10 বস্তা, প্রতি কেজির বস্তা
50 কেজির বস্তা, প্রতি 50 কেজির বস্তা 2500 টাকা ধরে, মানে এক বস্তার দাম কত টাকা? 2500 টাকা। আমরা কত বস্তা চাল কিনতেছি? 50 বস্তা মিনিকেট চাল, ঠিক আছে? এটা তাহলে কিনছি, এটা কিনছি জাস্ট টাকার অ্যামাউন্ট, ক্রয় করার সময় টাকার অ্যামাউন্ট দেওয়া থাকে। আর এখানে বলছে যে এক বস্তার দাম 2500 টাকা, তাহলে 50 বস্তার দাম কত? এটা ক্যালকুলেটরে চাপ দিয়ে বের করে নিবা, কোনো ইস্যু না, ঠিক আছে? জাস্ট একটা ক্রয়। আর এই ক্রয়টা কি তুমি আমাদের বলো, সুমাইয়া এক বলো, এটা কি নগদে ক্রয় না ধারে ক্রয় বলতে পারবা? কেন ধারে ক্রয়? এটা কারণ একজন প্রতিষ্ঠানের, একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, ঠিক না? আমরা একটু সময়ের জন্য সবাই একটু ক্লিয়ার করি। এটা জানাটা খুব জরুরি, কোনটা ধারে ক্রয় কোনটা নগদে ক্রয় আমরা কিন্তু বুঝতেই পারবো না। যে এখানে কোনো জায়গায় লেখা নাই যে ধারে ক্রয়। তোমরা কি একবার লক্ষ্য করছো? এখানে কোনো জায়গায় লেখা নাই। কিন্তু যদি তুমি না জানো যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে কিন্তু নগদ কথা উল্লেখ করা না থাকলে ওইটা ধারে ক্রয় হবে, তুমি এটা কোনোদিন অ্যান্সার করতে পারবে না। তাহলে এটার জাবেদা এখন তোমাদের জন্য সহজ হয়ে যাবে, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব। এটা জাবেদায় কোনো সমস্যা হবে? কিন্তু দেখো টাকার অ্যামাউন্টগুলো কিভাবে দেওয়া আছে, মনে হইতেছে কত ক্রিটিক্যাল জিনিস, যে কিভাবে টাকা দেওয়া আছে। 50 কেজির বস্তা 2500 টাকা ধরে 50 বস্তা কেনা হয়েছে, কিচ্ছু না ভাইয়া, 2500 ইন্টু 50 দিব। আর ডিসকাউন্ট আছে 3%, 3% ডিসকাউন্ট আছে, এটা কি করে দিব? মাইনাস করে দিব। কারণ মনে করো তোমাদের দোকানে আমি গেলাম, তোমাদের দোকানে গিয়ে আমি বললাম যে ধরো তোমাদের একটা জুতার দোকান আছে, এক জোড়া জুতার দাম হচ্ছে 1000 টাকা। তো তুমি আমার বললা ভাইয়া আপনি আমাকে 100 টাকা কম দিবেন। তো যখন আমি তোমার এই টাকাটা পরিশোধ করব তখন কি আমি তোমার 1000 টাকা দিব নাকি 900 টাকা দিব? তা আজকে কি তুমি যখন এন্ট্রি করবা যে ভাইয়ার কাছে আমি ধারে বিক্রি করছি, এটা লিখে রাখতে হবে না? তাহলে তুমি কত টাকার পণ্য বিক্রি করছো? 1000 টাকার পণ্য বিক্রি করলে না 900 টাকার পণ্য। কারণ 1000 টাকা ওইটার দামই নেই, আর কারণ তুমি এটা ডিসকাউন্ট দিয়ে দিছো। তাহলে ডিসকাউন্টের টাকাটা কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে, আগেই কাইটা ফেলা দিতে হবে, কারণ ওই ডিসকাউন্টের টাকাটা আর আমরা কোনোদিন দিবও না। বুঝাইতে পারছি ব্যাপারটা? আচ্ছা, পরের দিন ইরফান। ফারহান একজন ব্যক্তি, ইরফান আর একজন ব্যক্তি। ইরফান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি ডাল ক্রয়। একই জিনিস ভাই, ওই জায়গায় চাল কিনছি আর এখানে কি কিনছি? ডাল। এখানে ইরফানের নাম দিয়ে আছে, নগদ কথা উল্লেখ করা নাই। সেম জাবেদা, সেম প্যাটার্ন, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব। ব্র্যাকেটে তুমি নাম দিয়ে দিতে পারো, প্রথমটা ফারহান তারপরেরটা ইরফান। ধারে ক্রয় জাবেদা শেষ। টাকা আইডেন্টিফাই কিভাবে করবা? 105 টাকা ধরে 200 কেজি, তাহলে 105 ইন্টু 200। ডিসকাউন্ট আছে? হ্যাঁ আছে। কত পার্সেন্ট? 5% ডিসকাউন্ট মাইনাস করে দাও, ঠিক আছে? আর যদি কোনো গাড়ি ভাড়া, ক্রয়, পরিবহন, প্যাকিং খরচ থাকে তাহলে আবার কি করে দিব? প্লাস। তাহলে পণ্যের দাম আবার কি হয়ে যাবে? বাইরে যাবে না? তুমি ধরো 10,000 টাকা, তোমার কাছ থেকে আমি 900 টাকার স্যান্ডেল কিনলাম, আবার ওই যে এই স্যান্ডেলগুলো দোকানে আসার জন্য আমার ভাড়া দিয়ে তুমি পাঠিয়ে দিলা 50 টাকা, তাহলে দোকানদার আমার থেকে 900 টাকা নিবে স্যান্ডেলের দাম, আর সে তার গাড়ি মানে পরিবহন দিয়ে পাঠিয়ে দিচ্ছে, আরও 50 টাকা নিবে, তাহলে স্যান্ডেলের জন্য তারে কত টাকা দিতে হবে? 950 টাকা। অর্থাৎ কারবারি বারটা যদি মাইনাস করি, আর যদি অন্য কোনো খরচ থাকে তাহলে কি করতে হবে? প্যাকিং খরচ, পরিবহন যদি থাকে তাহলে খরচ থাকলে কি করতে হবে? প্লাস। আজকে নাই, করবা না, ঠিক আছে, বুঝাই দিলাম। বুঝাইতে পারছি? আমি ক্যালকুলেশনগুলো বুঝাই দিব। সেম যাবে তবে ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব। ক্লিয়ার যাবে যেটা? এরপরে দেখো, ফারহান ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট থাকার কারণে ফেরত প্রদান। তাহলে ফারহান থেকে কিনছে, আবার ফারহানকে কি করতেছি? ফেরত দিতেছি। তাহলে ধারে ক্রয়ের জাবেদাটা আমি তোমাদেরকে বলছি, ক্রয় ফেরতের জাবেদা সব জায়গায় লাগবে। এর জন্য আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি যে ধারে ক্রয়টা শুধু উল্টাই দাও জাবেদাটা। ওইখানে ছিল ক্রয় টু পাওনাদার, এখন দাও পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত হিসাব। ভাই বুঝাইতে পারছি জাবেদাটা? 5 বস্তার দাম কি এখানে কিছু বলা আছে? নাই। তাহলে ফারহানের থেকে তুমি এক এক বস্তা কত করে পড়ছিল তোমার? 2500 টাকা। 2500 ইন্টু 5 দাও। আর কারবারি বারটা কত পার্সেন্ট ছিল? 3%। 3% মাইনাস করে দাও। এইখানে একটা দেখার বিষয়, 12 তারিখে কিন্তু পণ্যের রেট দেওয়া নেই। ফারহানের কাছ থেকে তুমি কত টাকা দিয়ে কিনছিলা এটা দেখো, 1 তারিখে দেওয়া আছে নাই? কত টাকার বস্তা ছিল? 2500 টাকা। তাহলে 5 বস্তা তুমি ফেরত দিছো, তাহলে 2500 ইন্টু 5। কারবারি বারটা কত পার্সেন্ট ছিল? 3%। 3% কারবারি বারটা আমরা মাইনাস করে দিব। আমি বোর্ডে করে দিব, এটা আগে বুঝাইতেছি। এরপর বলতেছে ইরফান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হয় ফেরত প্রদান। তাহলে ঠিক আছে, ডাল ফেরত দাও। কত কেজি ফেরত দিবা? 20 কেজি। 1 কেজির দাম কত টাকা ছিল? 105 টাকা। 105 ইন্টু 20। কারবারি বারটা কত পার্সেন্ট ছিল? 5%। 5% কারবারি বারটারে মাইনাস করে দিবে। তাহলে ক্রয় ফেরতের জাবেদা আবার সেম নাকি? ক্রয় ফেরতের জাবেদা এখানে চেঞ্জ হবে? তো আমাদের হিসাব ডেবিট টু ক্রয় ফেরত হিসাব তুমি মুখস্থ করে ফেলো। ধারে ক্রয় জাবেদা, ক্রয় ডেবিট টু পাওনাদার ক্রেডিট, ক্রয় ফেরতের জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত হিসাব। ক্রয়
ধারে ক্রয়ের উল্টা জাবেদা মানে এই না যে তুমি পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় হিসাব ক্রেডিট লিখবা। পাওনাদার হিসাব ডেবিট থাকবে, ক্রয়ের জায়গায় কি লিখবা? ক্রয় ফেরত হিসাব ডেবিট, কারণ এটা ক্রয় ফেরত। আর ক্রয় ফেরতের আরেকটা নাম কি? বহি ফেরত, মনে রাখতে হবে। তাহলে আগে আমরা এই অঙ্কগুলোর জন্য, এই অঙ্কটার জন্য তোমার আগে রাফ করে নিতে হবে। রাফটা তুমি কিভাবে করবা? তুমি ওপরে লিখবা হলো গণনা কার্য। তুমি একটা পেজে পুরো রাফ করবা, কোনো সমস্যা নেই, পরীক্ষার হলে করবা, এসএসসিতে কোনো সমস্যা নেই। বরং এটারও গুড যে স্যার আগে দেখে নেবেন, গণনা কার্যটা আগে দেখে দেখবে ওইখানে যে তোমার গণনা কার্যটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ওইটার মধ্যেও তোমার মার্কস আছে। আমরা গণনা কার্যটা কিভাবে করব? আমরা আমাদের সুবিধার্থে এই 4টা ক্যালকুলেশনে 2 ভাগে ভাগ করে নিব। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো ফারহান আর একটা হলো ইরফান। ফারহানের ঘটনা কয়টা? 2টা। ইরফানের ঘটনা কয়টা? 2টা। ফারহান আগে কিনছে, তারপরে কি করছে? ইরফানের থেকে আমরা কিনছি, তারপরে কি করছি? ইরফানকে ফেরত দিছি। ফারহান কিনে নাই, আমরা দিছি। ফারহানের থেকে আগে কিনছি, তারপরে ওরে ফেরত দিছি নষ্ট থাকার কারণে। ইরফানের থেকে আগে কিনছি, তারপরে ওরে কি করছি? ফেরত দিছি। তাইলে 2 জন আছে পাওনাদার। পাওনাদার কয়জন? 2 জন। ফারহান, ইরফান। ঘটনাও কয়টা? 2টা। ফারহানের ঘটনা 2টা, ইরফানেরও ঘটনা 2টা। অঙ্কটারে শর্ট করে তোমার মাথায় দেওয়ার চেষ্টা করতেছি যে পুরা এই মাসে কয়টা ঘটনা ঘটছে? 4টা। এই অঙ্কটায় 4টা ঘটনার মধ্যে 2টা আছে ক্রয়, 2টা আছে ফেরত। ইরফানের ঘটনা কয়টা? 2টা, ক্রয় ক্রয় ফেরত। ফারহানের ঘটনা কয়টা? 2টা, ক্রয় ক্রয় ফেরত। এটা একটু মাথায় রাখা লাগবে। এইবার আমরা যখন ক্যালকুলেশন করব, আমরা ঠিক এইভাবে করে 2টা ভাগে ভাগ করে নিলাম। ঠিক আছে ভাই? আমরা তারিখ দিই, তারিখ দিয়ে ক্যালকুলেশন করলে তোমার জন্য সুবিধা হবে। এইভাবেই তোমরা ক্যালকুলেশন করবা। বইতে অনেকভাবে করা আছে ক্যালকুলেশন। প্রথমে তোমার টাকার অ্যামাউন্ট বের করা, ওইটার উপরে পার্সেন্ট দিয়ে, যেমন ধরো বইয়ের ক্যালকুলেশনটা এইভাবে তোমাদের নোট বইতে যেটা দেওয়া আছে, 2500 টাকার বস্তা হচ্ছে চাল ক্রয়। খেয়াল করবো আমরা, চাল ক্রয় 2500 টাকার বস্তা। কত টাকা করে তোমার কত বস্তা কিনছে? 50 বস্তা। এইভাবে ব্র্যাকেটে আটকে এইটার উপরে ডিসকাউন্ট আছে কত পার্সেন্ট? 3%। ঠিক আছে, এটারে মাইনাস করে তারপরে না, এটার উপরে 3% দিয়ে মাইনাস করবে, 3% দিয়ে। ঠিক আছে, কারবার এবারটা আবার কি করতে হবে? মাইনাস করতে হবে। 3% কি করে দিছে? মাইনাস করে এইভাবে ক্যালকুলেশন দেখেছি। এইভাবে যদি আমরা করতে যাই তাহলে আমাদের জিনিসটা ক্রিটিক্যাল হয়ে যাবে, দরকার নেই। আমরা এটা ইজি ভাবে করব, এত তাড়াহুড়োর কিছু নেই। আমাদের 1 তারিখ দিয়ে আমরা দেখো একদম সহজ। কি কিনছি আমরা? চাল ক্রয় করছি। এটা কার ঘর? এটা ধরে নাও আমরা ফারহানের ঘর দিলাম। আগে ফারহান না? ফারহান। আর এই ঘরের নাম কি দিলাম? একটু আটকে দিই, ইরফান। তুমি একটু রাফ করবা, মার্জিনের নিচে থেকে রাফ করবা। একটা ঘরের নাম কি দিলাম? ইরফান। আর এটা হলো ইরফানের রাজত্ব, আর এটা কার? ফারহানের। মাঝখানে কি দেয়া আছে? ব্যারিকেড দেয়া আছে। একজনের রাজত্বে আরেকজন ঢুকবে না। আচ্ছা ঠিক আছে। 1 তারিখ আমরা কি ক্রয় করছি? চাল ক্রয় করছি। এইভাবে ক্যালকুলেশনটা করলে তোমাদের জন্য সহজ হবে। আমাদের সমস্যা হলো যে আমরা যখন নোট ফলো করতে যাই, আমরা নোটের মতো ক্যালকুলেশন করতে যাই, মুখস্থ বিদ্যাটা করতে যাই। মুখস্থ বিদ্যাটা করা যাবে না ভাই, ইজি জিনিস। আমরা কত কেজি, আমরা কত বস্তা কিনছি আগে টাকা দিই। 2500 টাকা, টাকা লিখে দাও। কত বস্তা কিনছো? 50 বস্তা চাল কেনা হয়েছে। তাহলে কত টাকা হলো? 1,25,000 টাকা হয়। আমরা একটু আগে থেকে করি, তাহলে আমাদের চাল ক্রয়, তাহলে আমাদের ওই পাঁচটা আগেই করা লাগবে না। চাল ক্রয় কত টাকা? 2500 টাকা। আর কত বস্তা কেনা হয়েছে? 50 বস্তা কেনা হয়েছে। কত টাকা হলো? 1,25,000 টাকার চাল আমরা কিনছি। ডিসকাউন্ট আছে কত পার্সেন্ট ভাই? 3%। মাইনাস লিখো কারবারি বারটা, মাইনাস কারবারি বারটা কত পার্সেন্ট ছিল? 3%। দিয়ে দাও 3%। 1,25,000 টাকার উপরে 3% কত হয়? 3,750। তাহলে কত টাকা হলো? 1,21,250। ক্লিয়ার ভাই? এই জায়গাটা ক্লোজ করলাম, মানে ক্রয় করা আমাদের শেষ, হিসাব করা শেষ। গাড়ি ভাড়া প্যাকিং খরচ থাকলে লিখবা প্লাস, ধরে নাও প্যাকিং খরচ আছে, সামনে আসবে এরকম প্যাকিং খরচ। ধরো 1,000 টাকা আছে, 1,000 টাকা প্লাস করে দিবা, 1,000 টাকা প্লাস করে এখানে বসিয়ে দিবা। এখানে কত আছে? 1,21,250। এর সাথে ধরে নাও 2,000 টাকা প্যাকিং খরচ আছে, এটার সাথে এটা প্লাস করে দিবা, তখন 1,23,250 টাকা হবে। ক্লিয়ার ভাই? মুছে দিলাম, যেহেতু প্যাকিং খরচ নাই আমাদের প্রয়োজন নেই। এইখানে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো ক্যালকুলেশন। তোমার বইতে সব দেয়া আছে। এক বস্তার দাম কত টাকা? 2500 টাকা, রাইট? এক বস্তার দাম কত? 2500 টাকা। আর বস্তা কত বস্তা ছিল? 50 বস্তা। তাহলে কত হলো? 1,25,000 টাকা। ডিসকাউন্ট আছে কত পার্সেন্ট? 3%। অনেকের পার্সেন্ট দিতে পারো না ক্যালকুলেটরে, পার্সেন্ট দেওয়া শিখতে হবে। শিখে ক্যালকুলেটরে হিসাব করা শিখতে হবে। সবসময় ক্যালকুলেটর নাড়াচাড়া করতে হবে। বাসায় যখন অঙ্ক করবো ক্যালকুলেটরে নাড়াচাড়া করবো, এতে অভ্যাস হয়ে যাবে ক্যালকুলেটরে। যাই হোক,
এইখানে এটার পরে একটা ধারে ক্রয়ের জাবেদা দিব একটা লিখে ক্রয় খতিয়ান করবো যে, আর খতিয়ান করার জন্য তোমার জাবেদা লাগবে ক্রয় হিসাব ডেবিট 1,21,250 টাকা, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার। আমরা একটু খেয়াল করবো বোর্ডের দিকে, সবাই মনোযোগ রাখবো। পাওনাদার নাম দিয়ে দিবে একটু ফারহান, কারণ দুজন তো পাওনাদার, জ্ঞান জানা লেগে যাবে যে কোন পাওনাদারটার থেকে আমরা কি কিনছি এটা জানার দরকার আছে না। এর জন্য এটা স্ট্যান্ডার্ড হয়, যদি তুমি পাওনাদারের নাম দেওয়া থাকে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার, ব্র্যাকেটে কি লিখলাম ফারহান, মনে থাকবে। তাহলে আমরা কি করলাম, একটা ক্যালকুলেশন করলাম, আবার এটা কি জাবেদা হবে জাবেদাটাও দিয়ে দিলাম, না দিলেও হয়। এটা তোমার জন্য অঙ্কটা করতে সুবিধা হয়, তুমি যদি এভাবে করো তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এরপরে যাই আমরা 5 তারিখে, স্টেপ বাই স্টেপ করি। ওরও কি কিনছি আমরা, ডাল ক্রয় করছি, রাইট? 5 তারিখে ডাল ক্রয় করা হয়েছে না, লিখো ডাল ক্রয়। কত টাকা দিয়ে কিনছি, 105 টাকা দরে। কত কেজি কেনা হয়েছে, 200 কেজি। লিখে দাও কেজিটারে কত টাকা হয়, 21,000 টাকা মাইনাস কারবারি বারটা, কারবারি বারটা কত পার্সেন্ট আছে, 5% দাও, কত হয় 1050 টাকা বারটা হয়, 1050 টাকা মাইনাস করে দাও 19,950 ক্লোজ। সেম জাবেদা ধারে ক্রয় করছে, 5 তারিখও ধারে ক্রয় করছি না আমরা, ফারহান ধারে ক্রয় করছে, ইরফান ধারে ক্রয় করছে, সেম জাবেদা ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার, হিসাব ক্রেডিট। আর এখানে ব্র্যাকেটের নাম কি দিব, ইরফানের নামটা দিলে ভালো হয়। 19,950, 19,900, ঠিক আছে? কোন সমস্যা আছে কারো? আচ্ছা 5 তারিখের পরে কত তারিখ আছে, 12 তারিখ। 12 তারিখের ক্যালকুলেশন করব। 12 তারিখটা যেহেতু ফারহানের ফেরত, এর জন্য কিন্তু ফারহানের ঘরে আছে। কত কেজি, কত বস্তা ফেরত হয়েছে, 5 বস্তা। ওইখানে আর কিছু লেখা নেই, তাহলে চাল একটু লিখে দিলাম, হিন্ট দিলাম, ফেরত কত টাকা, কত বস্তা, আগে টাকার অ্যামাউন্ট দিই 2500 টাকা। টাকা দিয়ে আমরা কত বস্তা ফেরত হয়েছে, 5 বস্তা। কত টাকা হয়, 12,500 টাকা মাইনাস বারটা, বারটা ছিল কত পার্সেন্ট, 3%। তাহলে 3% কত হয়, 375 মাইনাস করলে দেখো তো এরকম 1995 হয় নাকি, মাইনাস 12,100, ঠিক আছে। তাহলে ক্রয় ফেরতের জাবেদাটা কি হবে আমরা একটু দেখি। ঠিক ধারে ক্রয়ের উল্টাও, পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত লিখতে হবে, অথবা বই ফেরত, যে কোনো একটা লিখলেই হবে। ক্রয় ফেরত ক্রেডিট 12,125, 12,100। তো এইখানে পাওনাদারের নামটা একটু দিয়ে দিব ভাই, ঠিক আছে? পাওনাদার কি, এটা ফারহান, ঠিক আছে? এটা একটু ব্র্যাকেটে দিয়ে দিব, তারপরে হিসাব লিখতে হবে, পাওনাদার ফারহান হিসাব। ওকে, ক্রয় ফেরতে যাবে, দেখ কোনো সমস্যা আছে কারো? এরপরে তো ক্রয় ফেরত, ডাল ফেরত দেওয়া হয়েছে 16 তারিখ না 18 তারিখ, 18 তারিখ। তো 18 তারিখ দিবা, 18 তারিখ দিয়ে কি ফেরত হয়েছে, ডাল ফেরত, ওটা একটু লিখো, ডাল ফেরত। তাহলে 105 টাকা, টাকার অ্যামাউন্টটা লিখে দিবা, টাকার কথা লিখে দিবা। এরপরে কত কেজি ফেরত হয়েছে, 20 কেজি। 20 কেজি কত হয়, 2,100 টাকা মাইনাস বারটা আছে কত পার্সেন্ট, আমরা কারবারি বারটা লিখো, আমি বারটা লিখতেছি, 5% কত হয়, 105 টাকা মাইনাস করলে 1995 টাকা ক্লোজ। ক্রয় ফেরতের জাবেদা কি হবে, পাওনাদার হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব, ব্র্যাকেটে কি দিব, নাম কি, ওর নাম কি, ইরফান, ঠিক আছে? হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট 1995 টাকা। আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 1995। এই যে ক্যালকুলেশন করে নিলাম। এত ক্যালকুলেশন কেন করলাম জানো, যখন আমাদের ডিরেক্ট জাবেদা দেওয়া থাকে তখন আমাদের এত ক্যালকুলেশনের প্রয়োজন হয় না, কারণ নগদে ক্রয়, নগদে বিক্রয়, ডাইরেক্ট টাকার অ্যামাউন্ট দেওয়াই থাকে। কিন্তু এখানে টাকার অ্যামাউন্টটা দেওয়া নাই, এখানে আমাদের বের করে নিতে হয়েছে। এখানে দেওয়া ছিল 2500 টাকা এক বস্তা, 50 বস্তা কেনা হয়েছে, কিন্তু এটা দেওয়া ছিল না 1,25,000 টাকা। এখানে ডিসকাউন্ট মাইনাস করলে মোট 1,21,250 টাকা কিনছিলাম আমরা, এটা দেওয়া ছিল না। এখানে এটা দেওয়া ছিল না যে আমরা কত টাকা জিনিস কিনছি, 21,000, এখানে ডিসকাউন্ট ছিল 5%, 1,050 টাকা। তাহলে এখানে ক্রয় কত টাকা হচ্ছে, 19,900
50 টাকা ক্রয়ের জাবেদা দিলাম। এরপরে ফেরতের জাবেদা। এখন প্রথম কাজ আমাদের যে এইখানে টোটাল কয়টা খতিয়ান হয়। তোমরা বোর্ডের দিকে দেখবা 4টা জাবেদা আছে। এটা একটা জাবেদা, এইটা একটা জাবেদা, এটা একটা জাবেদা, এটা একটা জাবেদা। আমরা জানি প্রত্যেকটা হিসাবের জন্য কয়টা করে ঘর হয়, একটা করে ঘর হয়। তোমরা একটু দেখো তো এখানে কয়টা ঘর হবে, কয়টা জাবেদা করতে হবে, কয়টা খতিয়ান করতে হবে, সরি আমি হেল্প করি, আমি একটু হেল্প করি। অনেকেই বুঝে গেছো কারণ আগে পড়া আছে। এইখানে ক্রয় টু পাওনাদার, তাহলে ক্রয়ের জন্য একটা ঘর, পাওনাদারের জন্য একটা ঘর। এইখানেও ক্রয় টু পাওনাদার, তা আমরা তো এখানে ক্রয়ের জন্য ঘর নিছি, পাওনাদারের জন্য ঘর নিচে দাও। এইখানে একটা দরকার নেই, পাওনাদারের জন্য ঘর নিছি একবার। ক্রয় ফেরতের জন্য নেওয়া হয়েছে, তাহলে ক্রয় ফেরতের জন্য একটা ঘর, ক্রয়ের জন্য একটা ঘর, পাওনাদারের জন্য একটা ঘর, ঘর পাইলাম ক্রয়ের ফেরতের জন্য। এইখানেও সেম যাবে না, পাওনা ক্রয় ফেরত, তাহলে তিনটা পাওনাদার ক্রয় ফেরতের জন্য। তাহলে টোটাল ঘর কয়টা হবে? আমি কি বুঝাইতে পারছি? এইটারে বলা হয় সাধারণ খতিয়ান। সাধারণ নিয়ম এটা। এটা কি নিয়ম? সাধারণভাবে আমরা শিখছি না? আমরা কিছুক্ষণ আগে যে খতিয়ানটা করছি ওই খতিয়ানে আমরা সাধারণভাবে শিখাইছি যে আমরা প্রথম দিন যখন খতিয়ান করতেছিলাম জাবেদা দেখে 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 নগদান যদি 50টাও থাকে ঘর কয়টা হবে? একটা। তোমার পাওনাদার এইখানেও আছে, পাওনাদার এইখানেও আছে, পাওনাদার এইখানেও আছে, পাওনাদার এইখানেও আছে, 4টা জায়গায় পাওনাদার আছে, কিন্তু ঘর হবে কয়টা? একটা। এটা হলো সাধারণ নিয়ম। দুই জায়গাতে ক্রয় আছে, ঘর হবে কয়টা? একটা। দুই জায়গাতে ক্রয় ফেরত আছে, ঘর হবে কয়টা? একটা। এটাকে কি বলা হয়? সাধারণ খতিয়ান। তাহলে সাধারণ খতিয়ান তোমারে বলবে না যে ক্রয় হিসাব প্রস্তুত করো, ক্রয় হিসাব প্রস্তুত করো, পাওনাদার হিসাব প্রস্তুত করো, ক্রয় ফেরত হিসাব প্রস্তুত করো। তোমার ডাইরেক্ট কোশ্চেন করবে কি সাধারণ খতিয়ান প্রস্তুত করো। কি বলবে? সাধারণ খতিয়ান বলে তুমি সাধারণভাবে এখানে ঘর কয়টা হবে ভাই? 3টা। তাহলে 3টা খতিয়ান করে দেবে, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব, ক্রয়। বুঝাইতে পারছি? সাধারণ খতিয়ান কারে বলে এটা কি বুঝাইতে পারছি? জেনারেল লেজার। ঠিক আছে। সহকারী খতিয়ান কারে বলে এটা শুনবা। সহকারী খতিয়ান হলো যে ফারহানের জন্য, ফারহান আমাদের পাওনাদার, ফারহানের ঘটনা কয়টা? 2টা। মানে পাওনাদার যে কয়টা আছে? 2টা। এই পাওনাদারের আলাদা আলাদা ঘর করাকে ফারহানের ঘরে শুধু ফারহানের হিসাব করবা, ইরফানের খতিয়ানের ঘরে শুধু ইরফানের হিসাব করবা। এটারে বলা হয় সহকারী খতিয়ান। যদি সহকারী খতিয়ান বলে তাহলে কয়টা হবে? 2টা। কারণ এখানে পাওনাদার কয়জন আছে? একজনের নাম ফারহান, আরেকজনের নাম ইরফান। তোমারে বলে দিবে না যে ফারহান হিসাব আর ইরফান হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা সাধারণ খতিয়ান কি, সহকারী খতিয়ান কি একটা ধারণা তো পাইতেছি এখানে। সাধারণ খতিয়ানটা হচ্ছে ইন জেনারেল, সাধারণ ইংলিশ শব্দটা হবে জেনারেল নিয়ম। সাধারণ নিয়ম যেটা যে তোমার 4টা খতিয়ান, 4টা জাবেদা আছে, জাবেদার ভিতরে যে কয়টা হিসাব থাকবে সবগুলোর জন্য কয়টা করে ঘর করতে হবে? একটা করে ঘর করতে হবে। ক্রয়, পাওনাদার, ক্রয় ফেরত 3টা ঘর হবে। সহকারী খতিয়ান মানে শুধুমাত্র ফারহানের জন্য একটা ঘর করা লাগবে, ফারহানের একটা থাকবে ক্রয়, একটা থাকবে ফেরত। ফারহানের দেখো জাবেদায় পাওনাদার হিসেবে একবার কি আছে? ক্রেডিট। আর পাওনাদারের নাম কি? ফারহান। আবার দেখো ফারহানের এই পাশটাতে পাওনাদার আবার কি আছে? ডেবিট। একবার ওর থেকে আমরা, ও আমাদের থেকে, সরি আমরা একবার ওর থেকে কিনছি, আরেকবার ওকে কি করছি? ফেরত দিছি। তাহলে একবার পাওনাদার বাড়াবা, আরেকবার পাওনাদার কমাবা। ঠিক আছে। ক্রয়ের কারণে পাওনাদার বাড়বে আর ফেরতের কারণে পাওনাদার কমবে। ওরও একই রকম, ওর থেকে ডাল কিনছি আমরা, ওর একবার পাওনাদার বাড়বে, বাড়াইছি আমরা, ক্রেডিট করছি, কিনলে পাওনাদার বাড়বে আর ফেরত দিলে পাওনাদার কমবে, কমাই দিবে। এইটারে বলা হবে সহকারী খতিয়ান। তো এই ছিল আমাদের খ আর গ। ক্রয় জাবেদা প্রস্তুত করতে আমরা জাবেদার অধ্যায়টা আমাদের করা হয়নি। জাবেদার অধ্যায় করা হলে জাবেদাটা আমরা বুঝাইতাম। যেহেতু ক্রয় জাবেদাটা করা হয়নি আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো। শুধু ক্রয় জাবেদাটা, বিক্রয় জাবেদাটাই বলতেছি। ক্রয় জাবেদা বলতে যত ধারে পণ্য ক্রয় আছে, ধারে কি ক্রয় হইতে হবে? পণ্য ক্রয় হইতে হবে। এগুলা ক্রয় জাবেদাতে যাবে। কিভাবে জাবেদাটা করতে হবে এটা আমি দেখাই দিতেছি। তোমরা আগে বুঝো ক্রয় জাবেদায় কি আসে। কি আসে ক্রয় জাবেদায়? ক্রয় জাবেদায় আসবে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয় যাবে বিক্রয় জাবেদা, ধারে পণ্য ক্রয় যাবে কোন জাবেদায়? ক্রয় জাবেদা। ধারে পণ্য বিক্রয় যাবে বিক্রয় জাবেদা। তার মানে আসবাবপত্র ক্রয় করা হলে এটা ক্রয় জাবেদায় আসবে না, কারণ আসবাবপত্র পণ্য না, আসবাবপত্র কি? স্থায়ী। বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে যদি বলে নগদে পণ্য ক্রয়, এটা কি ক্রয় জাবেদায় আসবে? নগদে পণ্য ক্রয় আসবে না, কারণ ধারে পণ্য ক্রয় হইলে ক্রয় জাবেদায় যাবে, নগদে পণ্য ক্রয় ক্রয় জাবেদায়। তাহলে আমাদের থিওরিটা কি হবে এখানে? কোনটা ক্রয় জাবেদায় আসবে?
তিনটা কথা মনে রাখবো, ধারে পণ্য ক্রয়। কিভাবে মনে রাখবো? ধারে পণ্য ক্রয়। এখন যদি বলি আমি মণিহারি ক্রয়, মণিহারি কি আমাদের পণ্য না আমরা ব্যবহার করি, তাহলে এইটাও আসবে না। ধারে মণিহারি ক্রয় আসবে না, কারণ মণিহারি কি আমরা ব্যবহার করি, এটা আমাদের পণ্য না। শুধুমাত্র পণ্য যখন আমরা ধারে ক্রয় করবো, পণ্য কি যা আমরা বিক্রি করি তাই আমাদের পণ্য। যেমন উপরের অঙ্কটা আমরা কি বিক্রি করতেছিলাম? ওষুধ। তোমার যদি একটা শাড়ির দোকান থাকে তাহলে তুমি কি বিক্রি করবা? তোমার জন্য তখন শাড়ি হয়ে যাবে কি? বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে কয়টা জিনিস মনে রাখবো? ক্রয় যাবে কি যাবে? ধারে পণ্য। মনে থাকবে এটা? আচ্ছা ঠিক আছে। ক্রয় যাবে কিভাবে করে? আচ্ছা আমি যদি এই জায়গাতে খতিয়ানের ঘরটা করি, এটা কি তোমরা পিছনে যারা আছো দেখতে পারো? দেখা যায় এই জায়গা থেকে? আচ্ছা একটু ম্যানেজ করে নিই, ওপরেগুলো আমরা মুছতে পারবো না, তাহলে তোমাদেরকে বুঝাইতে কষ্ট হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটু ঘরটা করব। এইখানে হলো সম্ভবত প্রথমে তারিখ, একটু ঘরটা হেল্প করবো আমাকে, একটু করা যাবে তারিখ। তারপরে হলো ক্রেডিট হিসাব খাত, কারণ ক্রয়ের অপোজিট নাম সবসময় কি হয়? ক্রেডিট হয়। শর্ত, চালান, সূত্র, তিনটা ঘর। একটু ঘরগুলো দেখি। তারিখ, ক্রেডিট হিসাব খাত, তিনটা ঘর। শর্ত, চালান, সূত্র, আর এখানে ধারে ক্রেডিট যাবে তার ঘর শেষ। ক্রয় যাবে তার ঘর শেষ। দেখো তো মনে থাকবে নাকি? তারিখ, একটু নামগুলো লিখে দিই তাহলে তোমাদের আর একটু সুবিধা হবে। তারিখ, এটা হলো ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত। এটা হলো শর্ত, চালান, সূত্র, আর এখানে ধারে ক্রয় যাবে দিবা। ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। দেখো তো ঘরটা সমস্যা আছে নাকি? ক্রয় যাবে তার আলাদা একটা ঘর, এটা আলাদা একটা অঙ্ক। এটা 6 নম্বর অধ্যায় আছে, 6 নম্বর হয়তো আমরা জাম করে 7 নম্বর অধ্যায় আছে, যার জন্য এটা একটু সমস্যা হইতেই পারে। কিন্তু তুমি আগে দেখো ক্রয় যাবে তার ঘরটা দেখো, বুঝো কিনা। তারিখ, ক্রেডিট হিসাব খাত, তিনটা ঘর দিবা সেম সাইজ। শর্ত, চালান, সূত্র, আর ওইখানে ধারে ক্রয় যাবে না দিবা। ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। ঘরে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা ক্রেডিট হিসাব খাত কেন লিখলাম? কারণ ক্রয়ের অপোজিট নাম সবসময় কি হয়? ক্রেডিট হয়, পাওনাদার। কারণ ক্রয় অলওয়েজ কি হয়? ডেবিট, আর পাওনাদারটা কি হবে? ক্রেডিট। মনে থাকবে এটা? তাহলে আমাদের এখানে যে হিসাবটা লিখবো এটা কি লিখবো? ক্রেডিট হিসাব খাত। আর এটার নাম কি? ক্রয় বই। ক্রয় জাবেদা, রাইট? ক্রয় জাবেদা কি ক্রয় ফেরত আনা যাবে নাকি শুধু ক্রয় বলে আনতে হবে? তাহলে আমাদের এই পুরোটা অঙ্কে ক্রয় আছে কয়টা? কয়টা ক্রয় আছে? একটা হলো 1 তারিখ, আরেকটা হলো 5 তারিখ আছে। তোমাদের এটা কয়টা ক্রয় আছে? 1 তারিখ, 5 তারিখ। ঠিক আছে, কিচ্ছু করার দরকার নেই। 2017 এটা কি মাসের অঙ্ক করতেছি আমরা? সেপ্টেম্বর মাসের এটা কত তারিখ? 1 তারিখ। 1 তারিখ আমরা কার কাছ থেকে কিনছিলাম? পাওনাদার ফারহান ব্রাদার্স। তোমরা এইভাবে লিখো, তুমি ফারহান ব্রাদার্স লিখতে হবে, আমি এইভাবে লিখি পাওনাদার ফারহান ব্রাদার্স হিসাব। এটার কিসে দিব আমরা? ব্র্যাকেটে, এখানে হিসাব লিখে দেব। সবাই একটু লক্ষ্য করবো, বুঝতে পারছি নাকি কেন এটা নাম লিখলাম ভাই? কারণ এখানে আমরা কি লিখবো? ক্রয়ের কি ডেবিট নাম লেখা যাবে না ক্রেডিট? কারণ এখানে আমরা কি লিখছি? ক্রেডিট হিসাবটা। জাস্ট যার থেকে কিনছো তার নামটা দিবা, আর কত টাকার পণ্য ক্রয় করছো? 1,21,200। ক্যালকুলেশন করা আছে না? 1,21,250। শেষ। আরেকটা ক্রয় আছে, কার থেকে কিনছো আমরা? ইরফান আমরা লিখবো পাওনাদার। তাহলে ক্রয় জাবেদা নিয়ে কিভাবে আমরা আলোচনা করতেছি, কিভাবে দেখলাম? শুধু ঘরটা মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখবা তোমরা। তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র, একদম ঠিক আছে ভাই। আর ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। এখন যদি প্রশ্ন করবে এই যে তিনটা ঘর, শর্ত, চালান, সূত্র, এই ঘরে কি কিছু থাকবে না? সূত্রের ঘরে সাধারণত কিছু থাকে না, তবে শর্তের ঘরে থাকে। শর্তটা এরকম হয়, এরকম লেখা থাকে কোশ্চেনে, 2/5 নিট 30। আমি কি লিখছি তোমরা একটু বুঝানো, কারণ লেখা বোঝা যেতেছে না খুব বেশি, ক্যামেরাও বোঝা যাবে না। 2/5, 2 দিছি, নিচে 5 দিছি, তারপর কি দিছি আমরা? নিট, 9 রশিকা ট 30। এটার মানে কি? যে তুমি ধারে ক্রয় করছো, কিন্তু বলতেছে 5 দিনের মধ্যে টাকা দিতে পারলে 2% ছাড়। 2/5 মানে কি? নিচেরটা হলো দিন আর উপরেরটা হলো ডিসকাউন্ট পিরিয়ড। সরি, নিচেরটা ডিসকাউন্ট পিরিয়ড আর উপরেরটা হচ্ছে ডিসকাউন্ট রেট। নিচে বলতেছে যে 5 দিনের মধ্যে টাকা দিতে পারলে, শর্ত হলো যে তুমি যার থেকে কিনছো একটা তোমার 3% বার্তা দিছেই ছাড়। আবার বলছে কি? টাকাটা আগে নেওয়ার জন্য, যে যদি তুমি 5 দিনের মধ্যে টাকা দিতে পারো তাহলে আমি বললাম যে আরো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব? 2%।
5 দিনের মধ্যে তুমি টাকা দিতে পারলে না ধরো, তাহলে নিট কত দিনের মধ্যে তোমার টাকা অবশ্যই দিতে হবে। আমি বললাম আয়েশাকে যে তুমি তোমার বেতন 2000 টাকা, যদি তুমি প্রতি মাসের 5 তারিখের মধ্যে দিতে পারো তাহলে তুমি 1900 টাকা দিলেই হবে। তাহলে আমি তোমার কত টাকা করে ছাড় দিব? 100 টাকা করে। এতে আমাদের লাভটা কি হবে? প্রতি মাসের 5 তারিখের মধ্যে আমাদের ম্যাক্সিমাম টাকা কালেক্ট হয়ে যাবে। ও চিন্তা করবে 10 তারিখের পরে গেলে তো আমাদের এমনিই টাকা দিতে হবে, তাহলে আমি যদি 5 দিন আগে টাকা দিতে পারি তাহলে আমি 100 টাকা ডিসকাউন্ট পেয়েছি, এটাই কে দেয়? তো এইটার নাম হচ্ছে যে 2/5। 5 দিনের মধ্যে টাকা দিতে পারলে কত পার্সেন্ট ছাড়? 2% ছাড়। তা নাইলে অবশ্যই টাকাটা কত দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে? 30 দিন। এটা হলো শর্ত, এটা দেওয়া থাকতে পারে, জাস্ট এটা কপি পেস্ট করে বসাই দিবা। এটা কোশ্চেনই দেওয়া থাকবে, ওইখান থেকে মানে তুমি প্রশ্ন থেকে উঠাবে, এখানে দিয়ে দিবা, শেষ। এটা কি জিনিস এটা বুঝাই দিলাম। চালান নোট, তুমি দেখবা তোমার বেতনের রিসিটের উপরে আমাদের একটা সিল দেওয়া থাকে, এত নাম্বার, তোমার 931 নাম্বার চালানগুলো খুঁজে পাওয়ার জন্য। তোমার বেতন বইয়ের সাথে আমাদের বেতনের একটু ঝামেলা হলো। আমি তোমার রিসিটটা দেখলাম, এখন তো আমি 3 মাস আগে গিয়ে আমি কিভাবে বুঝবো? তোমার দেখবা রিসিটে যেই নাম্বারটা লেখা আছে আমার ওই রিসিটেও সেম নাম্বার লেখা আছে, তো ওইরকম একটা রিসিটের উপরে একটা নাম্বার দেওয়া থাকে, ওইটারই বলা হয় চালান। এইটাও দেওয়া থাকবে ধরো 230, এটা দেওয়া থাকবে, দেখে দেখে বসে দিলাম। সূত্রের ঘরে আমি খুব বেশি কিছু পাইনি এখনো, যদি পরে থাকে তাহলে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্রয় জাবেদা নিয়ে তো সবাই ক্লিয়ার মোটামুটি, যে ক্রেডিট চালান, ক্রেডিট হিসাব খাত, সরি তারিখ, ক্রেডিট হিসাব খাত, তারপরে কি আছে শর্ত, চালান, সূত্র, ধারে ক্রয় জাবেদা, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। ক্লিয়ার এটা? আচ্ছা, একইভাবে আমরা একইভাবে ক্রয় জাবেদার জায়গায় কি করব? বিক্রয় জাবেদা করব। তারিখ এখানে কি হবে? ডেবিট হিসাব খাত, শর্তটা নেই, শুধু চালান আর সূত্র আছে, শর্ত দিবা না। তখন বুঝাইতে পারছি? কারণ বিক্রি করার সময় আর আমরা শর্ত দিই না, বিক্রি করার সময় আমাদের কোনো শর্ত থাকে না ওদের জন্য। তাহলে এইখানে আমরা কি করতেছি? এখানে ধারে ক্রয়ের জায়গায় কি করব? ধারে বিক্রয় জাবেদাটা দিব। মানে বিক্রয় জাবেদা কি হবে? দেনাদার হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব, ক্যালকুলেশন সব সেম থাকবে। এখানে পাওনাদার জায়গায় কি লিখবো? দেনাদার, ফারান ট্রেডার। তবে হ্যাঁ, তোমরা যদি চাও এই পাওনাদারটা না লিখলেও হবে। আমি যে তোমাদের লিখে দিচ্ছি এটা মোর দেন স্ট্যান্ডার্ড, যে তুমি পাওনাদারও লিখলে আমার ব্র্যাকেটে ফারানও লিখলাম। তুমি যদি ডাইরেক্ট লিখো, কার কাছ থেকে তুমি কিনছো? ফারান ব্রাদার্স, জাস্ট ফারান ব্রাদার্স, ইরফান ব্রাদার্স, কারেক্ট। তোমার বইতে এইভাবে দেওয়া আছে। তোমার বইতে ডাইরেক্ট পাওনাদার লিখে এটা দেওয়া আছে 1,41,200 নোট বইতে, লেকচারে ডাইরেক্ট কি লেখা আছে? পাওনাদার হিসাব লিখছে, ডাইরেক্ট কত টাকা বসাইছে? 1,41,200। কিছু 1,41,200 কিভাবে হইলো এটা দেওয়া? তোমারটা কি একজনের কাছ থেকে কিনছো না দুইজনের কাছ থেকে কিনছো? এটা আলাদা আলাদা ভাবে দেখাইতে হবে না? ওর থেকে কিনছি কত টাকার জিনিস? 1,21,250 টাকার জিনিস, আর ওর কাছ থেকে কিনছি কত? 19,950 টাকার জিনিস। তাহলে মোট কত টাকার জিনিস কিনছি আমরা? 1,41,200 টাকা। আর তোমার বইতে লেখা আছে পাওনাদার 1,41,200 ডাইরেক্ট দেওয়া আছে। এইভাবে যদি আমরা দেই উপরের ক্লাসগুলোতে অথবা এসএসসি তে অনেক টিচার এটা দেখে দেখে বইতে যেটা দেওয়া আছে কেটে 0 দিয়ে দিই, ওটা স্ট্যান্ডার্ড। বুঝাইতে পারছি? আমাদের ইন্টারমিডিয়েটের বই, অনার্সের বই এইভাবেই করেই করা লাগবে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এগুলো বলা হয় স্পেশাল জার্নাল। এটা যে তুমি এসএসসি তে করতেছো শুধু এরকম না, এটা তোমার ইন্টারমিডিয়েটও আছে। এটা তোমার বিবিএ তে যে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং আমরা করাই, ওই প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর মধ্যেও এটা, যার জন্য এটা লাগবে। খুব ভালো করে শিখবো। লেজার প্রত্যেকটা ইয়ারে, ইন্টারমিডিয়েটে আছে, তোমার অনার্সে আছে, এমবিএ তে আছে, প্রত্যেকটা জায়গাতে তুমি লেজার পাবা। যার জন্য একটু ভালো করে আমরা কমার্সের স্টুডেন্ট যারা, আমরা যদি খুব ভালো করে আমাদের এই কমার্সের সাবজেক্টগুলো পড়ে যেতে পারি, কারণ এরপরে যখন তুমি হায়ার এডুকেশনে চলে যাবা তখন ম্যাথ থাকবে না, ধর্ম থাকবে না, ইংলিশ সাবজেক্টটা থাকবে না, রয়ে যাবে শুধু কমার্সের সাবজেক্টগুলো। যার জন্য সবসময় কমার্সের সাবজেক্টগুলো খুব শক্তভাবে পড়তে হয়। তুমি ওগুলা পড়বা না এমন না, কারণ এসএসসিতে জিপিএ 5 পাইতে হলে অবশ্যই তোমার প্রত্যেকটা সাবজেক্ট, ইসলামিয়াতেও গুরুত্ব দিতে হবে, গার্হস্থ্যও গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা জিনিসই তোমার গুরুত্ব দিয়ে পড়তে হবে, তা নাহলে এভারেজ জিপিএটা কমে আসবে। গুরুত্ব আমরা সব দিব, কিন্তু কমার্সের যে সাবজেক্টগুলো আছে একদম মানে বাই হার্ট, একদম হার্ট থেকে শিখে নিয়ে যাবো। যাই হোক, অনেক কথা বলছি, আমাদের ক নাম্বার কমপ্লিট। এখন আমরা যাব খ নাম্বারে। সাধারণ খতিয়ান কাকে বলে তো আমি বুঝাইছি। এখানে কেন আমি তোমাদের জাবেদাগুলো করছি, এই ক্যালকুলেশনটা কেন এইভাবে করছি, এভাবেই যে করতে হবে এরকম কিছু না, ক্যালকুলেশন অন্যভাবেও করা যায়, তুমি এভাবে করলে তোমার জন্য সহজ হবে। এটা আমি একটু ভাঙে করছি, তুমি তোমার নোট বই দেখলে বুঝতে পারবা কিভাবে ক্যালকুলেশন করছি। আমি এভাবে করে করাই দিচ্ছি। আমাদের অনেক স্টুডেন্ট আছে, এক্সাম নিচ্ছি, সে বইটা কপি অ্যান্ড পেস্ট করছে, তার মানে সে কোনোদিন বাসায় গিয়ে প্র্যাকটিস করে না। সে আজকে বাসায় গিয়ে যদি প্র্যাকটিস না করে তাহলে সে নোট দেখে পরে রিজার্ভগুলো করবে, আর নোট দেখে করলে কি নোটের মতোই করবে নাকি? মুক্তা মনে পড়ে? যাই হোক, আমরা সামনে বাড়তেছি, আমরা বাড়াবাড়ি করবো না, যেভাবে শিখে দিচ্ছি আমরা ওইভাবে করে করবো।
কারণ ওইখানে যেভাবে আমি তোমার বললাম ডাইরেক্ট পাওনাদার লিখে 1,41,200 দিছে, ওইখানে তো তোমার এত এক্সপ্লেন করে নেই। তাহলে আমি যেভাবে শিখে দিচ্ছি ওইভাবে করে করতে হবে। যাই হোক, আমরা সহকারী খতিয়ান দেখব, আসলে সাধারণ খতিয়ান আগে দেখব। সাধারণ খতিয়ান আমরা যে ছকে দেখব না টি ছকে দেখব এরকম কিছু এক্সপ্লেন করে নেই। যদি বলে সাধারণ খতিয়ান টি ছকে করো তাহলে তোমাদের টি ছকে করতে হবে, যদি বলে সাধারণ খতিয়ান যে ছকে করো তাহলে যে ছকে করতে হবে। তো আমরা যে ছকটাই করতেছি আমি যে ছক দিয়ে বুঝাই দিতেছি, আর আশা করি তোমরা টি ছকটা যদি করো তাহলে নিজেরাই পারবে। আমি একটাই ঘর করব, যে ছকের ঘরটা দেখছো প্রথমে টাকার ঘরটা কত বড় হয়, এরপরে দুইটা টাকার ডেবিট টাকা ক্রেডিট টাকা জাবেদা পৃষ্ঠা তাই জাস্ট মনে রাখতে হবে। যে যত প্র্যাকটিস করবা তত তার মনে থাকবে, যে প্র্যাকটিস করবা না তার মনে থাকবে না। জাবেদা পৃষ্ঠা, এখানে ডেবিট টাকা আমি একটু সংক্ষেপে লিখলাম, তোমরা পুরোটা লিখবা, ক্রেডিট টাকা, এরপরে এটা ভাগ করে দিবা, ভাগ করে দুইটা ভাগ করে দিবা। যে এটা টাকা লিখবা না, এটা ডেবিট, এটা ডেবিট সাইড, আর এটা যেটা ক্রেডিট সাইড, এখানে হিসাবে কোড শেষ। তাহলে আমরা সবার আগে ক্রয় হিসাব করি, আমরা খ নাম্বার অ্যানসার করতেছি। আমি আবার খতিয়ান দেখা দিতেছি তোমাদের, ক্যালকুলেশন বোঝানোর কিছু নেই, কারণ আমরা গুণ করে ডিসকাউন্টে কি করছি জাস্ট মাইনাস করছি, ক্যালকুলেশনটা বুঝিয়ে দিচ্ছি, আশা করি তখন বুঝতে পারছো। এখন কি আমাদের, এখন আমরা কি করতেছি খতিয়ান, আমাদের দরকার কি এখন ক্যালকুলেশন দরকার না জাবেদা দরকার? দুইটাই দরকার। কারণ তুমি টাকার অ্যামাউন্ট না, সরি জাবেদা হইলেই হয়, কারণ জাবেদার পাশে আমি টাকার অ্যামাউন্টটাও দিয়ে দিছি, ঠিক না? তাহলে আমরা প্রথমে করতেছি কি হিসাব? ক্রয় হিসাব। যারা খতিয়ান ভালো পারো তাদের শেষ, অঙ্ক আর কিছু শেখানো নেই, ক্যালকুলেশন শেষ, এই অঙ্কটা শেষ। কারণ যারা খতিয়ান না পারে তাদের সমস্যা হবে। যেমন এখানে কি করতেছি ক্রয় হিসাব, এটাই ক্রয় হিসাব আছে, এটাতে ক্রয় হিসাব আছে, ক্রয় হিসাব ডেবিট আছে, টাকা ডেবিট পাশে বসবে, নাম হবে কি পাওনাদার। জাস্ট যা আমরা লিখছিলাম পাওনাদার, ব্র্যাকেটের নাম কি দিব? ফারহান, ফারহান, তারপর লিখবো হিসাব। তাহলে ডেবিট আছে, টাকা ডেবিট পাশে কত টাকা আছে? 1,21,250, 1,21,250। এরপরে দেখো আবার ক্রয় হিসাব, ডেবিট আছে, টাকা ডেবিট পাশে, নাম হবে কি পাওনাদার হিসাব। তাহলে আমরা লিখি পাওনাদার, পাওনাদার, ওইখানে নাম কি দিব? ইরফান, হিসাব, ঠিক আছে। এখানে কত টাকা ছিল? 19,950 টাকা। এখানে যোগ করলে 1,41,000, শেষ, খতিয়ান শেষ। আমাদের সাধারণ খতিয়ান কয়টা করতে হবে ভাইয়া? 3টা, এর মধ্যে একটা খতিয়ান আমাদের শেষ। কেন জাবেদাটা করছিলাম বুঝাইতে পারছি? আমরা ক্যালকুলেশনের মধ্যে জাবেদাটা কেন করে রাখবো? যদি তুমি জাবেদাটা না করে রাখো তাহলে তোমার প্যাচ লাগবে, খালি প্যাচ লাগতে থাকবে, যে আমরা এটা কিভাবে হইলো, ওইটা কিভাবে হইলো, এখানে পাওনাদার কই থেকে আসলো, এখানে ফারহান হিসাব কেন লিখলেন, ওই যে জাবেদা করা আছে দেখানো। ক্রয় হিসাব ডেবিট আছে, টাকা কোন পাশে বসবে? ডেবিট পাশে, ডেবিট পাশে, নাম হবে কি পাওনাদার, ব্র্যাকেটে নাম কি দিব? আমার লেখাগুলো বোঝা যাইতেছে না, আমি জাস্ট একটু রাফ করছি, এখানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, লেকচারটা শুনে এটা বুঝে নিতে হবে। এটা পাওনাদার, ব্র্যাকেটে কি লিখবো? শেষ হয়ে গেল। আবার ক্রয় হিসাব কি আছে? ডেবিট, টাকা ডেবিট পাশে, নাম হবে কি ইরফান, টাকা দিলাম, যোগ করে বসে দিলাম। এইভাবেই খতিয়ানটা করতে হবে, ডাইরেক্ট টাকা বসাইলে খতিয়ানে মার্কস দিবে না, গোজামিন দিয়ে অঙ্ক করা যাবে না। তারা নোট বইতে দিছে, তারা মেন বইতে ভুল করতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ভুল করতে গেলে সমস্যা আছে, কারণ তারা তো আর মার্কস পাচ্ছে না। আমাদের তো এটা অ্যান্সার করে মার্কস পাইতে হবে এবং স্ট্যান্ডার্ড লিখতে হবে। আমাদের এমনভাবে লিখতে হবে যে আমাদের উদয়নে আমরা যারা পড়ি, বাংলা স্কুলে যারা পড়ি, মণিপুরে যারা পড়ি, অথবা অন্য স্কুলে যারা পড়ি, তোমার স্কুলের টিচার তোমার খাতা দেখবে না, তোমার খাতাটা কোথায় যাবে বাংলাদেশের এটা তুমি কেন কেউই বলতে পারবে না, ঠিক না? তাহলে আমাদের এমনভাবে লিখতে হবে যে বাংলাদেশের যে টিচারই দেখুক না কেন সে যেন বুঝতে পারে না বাচ্চাটা খুব সুন্দর লিখছে এবং প্রত্যেকটা কথা লিখছে। এখানে যদি আমরা নামটাও লিখতাম তাইলেও কিন্তু হয়, কিন্তু আমরা একদম অনার্স লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল স্ট্যান্ডার্ড লিখতেছি, যে প্রথমে পাওনাদার, ক্রয় করলে পাওনাদার হবে, আর পাওনাদারের নাম কি? ফারহান, পাওনাদারের নাম কি? বুঝাইতে পারছি? তো আমাদের ক্রয় হিসাব কমপ্লিট। এখন আমরা যাব পাওনাদার হিসাবে। তোমরা খতিয়ান করার সময় একটু মাথাও খাটাবা, ক্রয় আছে 2 জায়গায়, কিন্তু পাওনাদার আছে কয় জায়গায় ভাই? 4 জায়গায়। তাহলে 4 জায়গা থেকে আমাদের পাওনাদারকে নিব আমরা, ঠিক আছে? আমরা তারিখ অনুযায়ী যাব, সেপ্টেম্বর, তোমরা একটু তারিখগুলো কিন্তু দিও, আমি কিন্তু তারিখ মেনটেন করতেছি না। পাওনাদার কি আছে ভাই? ক্রেডিট আছে। তুমি পাওনাদার হিসাব করতেছো, সাপোজ তুমি শুধু একটু তুমি পাওনাদার হিসাব করতেছো, এখন কি হিসাব করতেছো? তুমি এখানে শুধু নাম দিছো, তুমি বুঝবা, নাম দিলে, নাম দিলাম, ক্রয় হিসাব ডেবিট, ফারহান হিসাব ক্রেডিট। এখানে পাওনাদার লিখছো, এখানে পাওনাদার লিখছো, তাহলে বোঝা যাবে এটা পাওনাদার হিসাবে যে এটা আসবে। তাহলে আমাদের এইভাবে লিখলে আমরা খতিয়ানও বুঝতে সুবিধা হবে এবং জাবেদাটাও কি হবে? স্ট্যান্ডার্ড হবে। তাহলে
পাওনাদার কি আছে আমাদের ভাই? ক্রেডিট আছে। টাকা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। নাম হবে কি ভাই? যারা খতিয়ান পারো তাদের অঙ্ক এটা শেষ। তাহলে পাওনাদার ক্রেডিট, টাকা ক্রেডিট পাশে। নাম কি দিব আমরা? ক্রয় হিসাব। তাহলে কত টাকা আছে আমাদের? ক্রেডিট আছে, ক্রেডিট পাশে টাকা দাও। 1,21,250। ক্রেডিট পাশে 1,21,250। কেন ক্রেডিট পাশে দিলাম? তুমি তো ভাই ক্রয় হিসাব করতেছো না, এই জায়গাটা ভুল হবে। ক্রয় হিসাব দেখে, ক্রয় হিসাব কি আছে? ডেবিট। তুমি না লিখছো কি ক্রয় হিসাব? হ্যাঁ, তুমি ক্রয় হিসাবে টাকাটা নিতে যাবে। ভুলটা কি হবে খেয়াল করো, এটাই হবে ভুল। তুমি ক্রয় হিসাব লিখছো না, তুমি কিন্তু পাওনাদার হিসাব করতেছো। তোমার টার্গেট যে পাওনাদার হিসাব, এটা তুমি ভুলে গেছো। তুমি ক্রয় হিসাব লিখছো, কারণ অপোজিট নামটা লিখতে হবে। ক্রয় হিসাব লিখতে গিয়ে ক্রয়ের টাকা কোন পাশে আছে? ডেবিট পাশে। তুমি কোন পাশে বসাই দিছো? ডেবিট। টাইটার শূন্য দিয়ে দিবে। এর জন্য আমি বারবার একটা কথা বলি যে নিজের টার্গেট বললে হবে না। তুমি কি হিসাব করতেছো ভাই? পাওনাদার। পাওনাদার কি আছে ভাই? ক্রেডিট আছে। টাকা ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে। নাম হবে কি? ঠিক আছে। এরপরে আবার এখানে নাম আছে কি আমাদের? পাওনাদার হিসাব কি আছে? ক্রেডিট। টাকা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। নাম হবে কি ভাই? ক্রয় হিসাব। আবার লিখো, যা আছে তাই লিখবা 5 তারিখ দিয়ে। ক্রয় হিসাব। কত টাকা আছে আমাদের? 19,950। ক্রেডিট ক্রেডিট কি করতে হবে ভাই? প্লাস করো 1,41,200। দুইটাই ক্রয় করলাম, খেয়াল করো, একটু অন্যভাবে বুঝাই দিই। দুইটাই ক্রয় করছি, এটাও ক্রয় করছি, এখানেও ক্রয় করছি, দুইটাই ধারে ক্রয়। দুইটার কারণে পাওনাদার কি বাড়বে না কমবে? অটোমেটিক দেখো পাওনাদার ক্রেডিট, ক্রেডিট পাশে প্লাস হয়, পাওনাদার প্লাস। মনে পড়ে? আচ্ছা, এরপরে ফেরত দিছি। এইখানে আমরা ফেরত আছে কত টাকা? পাওনাদার 12,125 টাকা। তো ফেরত দিলে কি আমাদের পাওনাদার কমবে না বাড়বে? কমবে। মানে যেই পাউন্ড আমি ফেরত দিছি, ওই পণ্যের জন্য কি আমি আর টাকা দিব তারে? দিব। তুমি 2 জোড়া জুতা আমি তোমার থেকে কিনছি, 2,000 টাকা দাম। এখন 1 জোড়া জুতা আমি তোমার ফেরত দিয়ে দিছি 1,000 টাকার জুতা। তাহলে আমি তোমার কি 2,000 টাকা দিব না 1,000 টাকা দিব? এটা আমার পাওনাদার কি কমতেছে না? তাহলে ফেরতের কারণে আমাদের পাওনাদার কমবে, অটোমেটিক দেখবা কমবে। পাওনাদার কি আছে? ডেবিট। টাকা কোন পাশে বসবে? ডেবিট পাশে। নাম হবে কি? ক্রয় ফেরত। তাহলে না ক্রয় হিসাব না ভাই, জাবেদা দিকে বলো। এখন তো তোমার মানে নিজে থেকে কিছু বলার দরকার নেই, তোমার জাবেদা আছে না? পাওনাদার ডেবিট আছে, তুমি একটু জাবেদা দেখো ভাই। নিজের মুখস্থ আর বলতে যাবে না ভাই, মুখস্থ বলতে গেলে অঙ্ক ভুল হয়ে যাবে। খতিয়ানে তোমার জাবেদা করা থাকলে তোমার খতিয়ান কোনোদিন ভুল হবে না। পাওনাদার ডেবিট আছে, আমি কোন পাশে বসাবো? ডেবিট পাশেই টাকা বসাবো, কিন্তু নাম হবে কি? ক্রয় ফেরত। 12,125 টাকা। দেখো অটোমেটিক কোন পাশে আছে? পাওনাদার ডেবিট এর কারণে ডেবিট পাশে। লাস্ট ব্যালেন্স, ব্যালেন্সের গণনা এটা জেনের ইংলিশ শব্দ কি? ব্যালেন্স। ব্যালেন্সের পরে তোমার লাস্ট ব্যালেন্স কত আছে? 1,41,200। এই টাকা আছে ক্রেডিট পাশে, কিন্তু এটা আছে কোন পাশে? ডেবিট পাশে। আমরা জানি ডেবিট ক্রেডিট মাইনাস। ওকে, এখানে মাইনাস করলে কত টাকা থাকে? 1,29,000। আচ্ছা, এইখানে আরেকটা সমস্যা আছে। এই যে প্লাস মাইনাস করার পরে অনেকে কনফিউজ হয়ে যায় যে ভাইয়া এই পাশে বসাবো না এই পাশে। ভাইয়া প্রথম টাকাটা কোন পাশে আসছে? সবগুলো কোন পাশে বসবে? তবে আমি এইটা বলি না কখনো, কারণ এটা আবার তো ভিডিও হবে, আপলোড হবে। অনেকে বলবে যে স্যার আপনি তো ভুল বলছেন এই জায়গাটা, যে এটা যদি বেশি টাকা হয় তাহলে উল্টাই তো ডেবিট পাশে আসবে। আসতে পারে, তবে আমাদের আপাতত দরকার নেই। আমরা কোন লেভেলে আছি? বেসিক লেভেলে। আমরা বেসিক পেয়েছি। তো প্রথম টাকা যদি ক্রেডিট পাশে আসে তাহলে ধরে নিয়ে আমরা বাকি টাকাগুলোও কোন পাশে থাকবে? শুধু যোগ আর বিয়োগ হবে। আবার দেখো পাওনাদার হিসাব কি আছে? ডেবিট। টাকা কোন পাশে বসবে ভাই? ডেবিট পাশে বসবে। নাম হবে কি? ক্রয় ফেরত। তোমরা একটু তারিখগুলো দিয়ে দিও, আমি একটু তারিখগুলো কিন্তু জাম করতেছি। তাহলে ক্রয় ফেরত আমি একটু বোঝা যায় এমন ভাবে লিখতেছি। এটা ক্রয় ফেরত আছে 1,995। মাইনাস করলে কত থাকবে? 1,27,080। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 1,27,080। দেখো তো বুঝতে পারছো কিনা? পাওনাদার হিসাব শেষ। সহকারী খতিয়ানের জন্য কয়টা করা হবে ভাই? 3টা। অলরেডি 2টা আমাদের কমপ্লিট। একটা হলো ক্রয়, আর একটা চলে গেল কি? পাওনাদার। রয়ে গেল কি? ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত লিখো, ক্রয় ফেরত হিসাব। আমি কিন্তু সবগুলো হিসাব করে দিতেছি। এখানে খতিয়ানের উপরে কিন্তু ফুল লেকচার চলতেছে। তোমাদের খতিয়ানটা কিভাবে করতে হবে জাবেদা দেখে, ওই আগে লেকচারটাও যদি কেউ না শুনে, এই লেকচারটা শুনে বোঝা যাবে খতিয়ান কিভাবে করতে হয়। আমার কাছে মনে হয়, কারণ আমি প্রত্যেকটা খতিয়ান করে দিতেছি তোমাদেরকে জাবেদা করে। সামনের থেকে সামনের অঙ্কগুলো আর খতিয়ানগুলো আমি করে দিব না, এই অঙ্কটা একটু ঝামেলা, এটার জন্য করেছি। আচ্ছা ভাই, ক্রয় ফেরত কি আছে ভাই? ক্রেডিট আছে। টাকা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। নাম হবে কি ভাই? পাওনাদার হিসাব। লিখো, তারিখ দাও 12, এটা 12 তারিখ, যেহেতু 12 তারিখ দিয়ে আমরা লিখি পাওনাদার। যা আছে ভাইয়া আমরা শুধু কপি পেস্ট করব। পাওনাদার ব্র্যাকেটের নাম কি দিব? ফারহান হিসাব। কি স্ট্যান্ডার্ড হয়? তাহলে ক্রয় ফেরত কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট আছে 12,125, 12,125। এরপরে
আবার ক্রয় ফেরত কি আছে? ক্রেডিট টাকা ক্রেডিট পাশে নাম হবে কি? পাওনাদার হিসাব, ব্র্যাকেটে নাম কি দিব? ইরফান। ঠিক আছে, তাহলে এখানে কত টাকা আছে? 1995। দুটারে যোগ করলে কত হবে? 14100। শেষ। সাধারণ খতিয়ান আমাদের কমপ্লিট। আমি 3টা সাধারণ খতিয়ানই তোমাদেরকে করে দিছি। মানে এই যে সাধারণ খতিয়ান করতে বলছে, এই জায়গায় আমার একদম মাথা খারাপ হয়ে যাবে। সাধারণ খতিয়ান আবার কি? তুমি দেখবা যে ম্যাক্সিমাম স্টুডেন্ট অথবা তোমাদের আশেপাশে যারা আছে তারা দেখবা যে যখন সাধারণ খতিয়ান শুনবে তখনই তাদের মাথা খারাপ হয়ে যাবে সাধারণ খতিয়ান জিনিসটা। তো সাধারণ খতিয়ান কিচ্ছু না, জাবেদা করার পরে যে কয়টা খতিয়ান আমরা নরমালি করি অথবা জেনারেল ভাবে যে খতিয়ানগুলো করি ওইটাকে কি বলা হয়? সাধারণ খতিয়ান। 3টা সাধারণ খতিয়ান এখানে করা হয়েছে ভাইয়া। আমাদের ক্যালকুলেশন করা শেষ, জাবেদা করা শেষ। দুইটা কেউ ধারে করে জাবেদা পারো, কেউ ক্রয় ফেরতে জাবেদা পাইরে গেছো, তো এই অঙ্ক শেষ। এটা তুমি মুখস্থ করবা। তুমি কি করতেছো? ক্রয় ফেরত। ক্রয় ফেরত কোথায় কোথায় আছে? এই দুইটার মধ্যে আছে। তাড়াতাড়ি জানতে হবে, তাড়াতাড়ি করতে হবে। খতিয়ানে অনেক সময় লাগবে, কিন্তু খতিয়ানে এত সময় নেওয়া যাবে না। কিভাবে তাড়াতাড়ি করতে হবে? আমি ক্রয় ফেরত করতেছি। ক্রয় ফেরত এখানে আছে ক্রেডিট, তাকে ক্রেডিট পাশে বলতে নাম হবে কি? পাওনাদার হিসাব। তাড়াতাড়ি, জাস্ট তাড়াতাড়ি করতে হবে। আবার তাড়াতাড়ি বেশি করতে গিয়ে যেন ভুল না হয়ে যায়, ঠিক না? কিন্তু এটা অভ্যাস করতে হবে। অভ্যাস করলে আস্তে আস্তে ইনশাআল্লাহ কি হয়ে যাবে। এবার আমরা গ নাম্বার অ্যানসারে চলে যাব। সহকারী খতিয়ান। আমি বারবার বলতেছি আমাদের এই চ্যাপ্টার এই অঙ্কটা শেষ। সহকারী খতিয়ান মানে ফারহানের জন্য আলাদা ঘর, ফারহানের ঘর আলাদা। এরা দুই ভাই এখন আলাদা হবে। ফারহান আলাদা হবে, ইরফান আলাদা হবে। কেউ কারো ঘরে কোনো কিছু ঢুকতে দিবে না। আমরা দুইটা পাওনা যেমন ক্রয় ফেরত যখন করছি এর হিসাবও লিখছি, এর হিসাবও লিখছি। কিন্তু এখন আমরা গ নাম্বারে করতেছি সহকারী খতিয়ান। আমরা এখানে লিখবো ডাইরেক্ট ফারহান হিসাব। ওর ঘরের নাম আলাদাভাবে এইভাবে দিতে হবে। ফারহানের স্ত্রী কয়টা আছে ভাই? দুইটা জিনিস তোমার জানতে হবে সহকারী খতিয়ান করার জন্য। ফারহানের স্ত্রী আছে তোমার দুইটা। একটা হলো ফারহানের থেকে আমরা কিনছি, আরেকটা ফারহানকে আমরা বুঝা যায় ভাই। একটা ফারহানের থেকে কিনছি। ফারহান কি আমার পাওনাদার না দেনাদার? পাওনাদার। পাওনাদার কি? এইদিকে দেখো, তুমি এইটাও পারবা না যদি তুমি ব্র্যাকেটে ফারহান না দাও। এই জায়গায় আবার তোমার ওইখানে পাওনাদার হিসাব করার সময় তোমার পাওনাদার লাগতেছে। আবার এখন তুমি কি হিসাব করতেছো? ফারহান হিসাব করতেছো। ধরো তুমি শুধু পাওনাদার লিখছো, তো ফারহানের নাম লেখা আছে। তুমি ফারহান কেমনে বুঝবা? ফারহান ক্রেডিট আছে, এই যে নামটা দিয়ে রাখছো, দেখছো খতিয়ান করার সময় কত সুবিধা হবে। ফারহান কি আছে আমাদের? ক্রেডিট। টাকা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। নাম হবে কি? ক্রয় হিসাব। দাও ক্রয় হিসাব, ক্রয় হিসাব। তাহলে ফারহান কি আছে? ক্রেডিট 1,21,250, 1,21,250। আবার ফারহান কি আছে? এই যে দেখো ফারহান ডেবিট আছে। ফারহান ডেবিট, টাকা কোন পাশে বসবে? আমি হিসাব করতেছি এখন। ফারহান ডেবিট আছে না ক্রেডিট আছে? দেখো ফারহান ডেবিট আছে, টাকা ডেবিট পাশে, নাম হবে ক্রয় ফেরত। ঠিক আছে, তাহলে ডেবিট আছে, ডেবিট পাশে বসাই। কত টাকা যেন? না 12,125, 12,125। তাহলে এটা আছে ক্রেডিট পাশে, এটা আছে ডেবিট ক্রেডিট মাইনাস। মাইনাস এখানে কত থাকবে? 1,09,125। ভাই শেষ। এইবার দেখো সহকারী খতিয়ানে কি করলাম আমরা। ফারহানের ঘটনা কয়টা ভাই? দুইটা। একটা হলো ক্রয় আর একটা হলো ক্রয়। চলে আসছে না? কোনো সমস্যা আছে কারো? দেখো আমার মুছার দরকার নেই, শুধু এখানে নাম চেঞ্জ করে দিই। একটা সহকারী খতিয়ান কমপ্লিট। তাহলে সহকারী খতিয়ান কি এটা মনে থাকবে তো? সহকারী খতিয়ান হলো প্রত্যেকটা পাওনাদারের জন্য আলাদা আলাদা করবে। কি আলাদা আলাদা? তাহলে এইখানে আমরা নামটা মুছে আরেকটা করি। ওটার নাম কি দিলাম? ইরফান। আচ্ছা, এইবার তোমাদেরকে একটা মজার কথা বলি যে ইরফানের ঘটনা কিন্তু সেম। কয়টা? দুইটা। একটা ক্রয়, দেখো ইরফান কি আছে? ক্রেডিট আছে, টাকা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। নাম হবে কি? ক্রয় হিসাব। শুধু টাকার অ্যামাউন্টটা পাল্টাই দিই। 19,950, 19,950। দেখো আমি কিন্তু লেখা চেঞ্জ করিনি, কারণ পাওনাদার ইরফান কি আছে? ক্রেডিট, টাকা ক্রেডিট পাশে বসবে, নাম হবে কি? ক্রয় হিসাব। এই যে ক্রয় হিসাব, কারণ ওরও ঘটনা দুইটা। আবার ওর ক্রয় ফেরতই থাকবে 19,950 না? তারপরে ক্রয় ফেরত, ওরও ঘটনা ক্রয় ফেরত। আর এখানে দেখো, এখানে আবার ইরফান কি আছে? ডেবিট, টাকা কোন পাশে বসবে? ডেবিট পাশে, নাম হবে কি? ক্রয় ফেরত। এই যে ক্রয় ফেরত নাম দিলাম। তাহলে ডেবিট পাশে 1995। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট কোন ঘরের সাথে? এই যে ব্যালেন্সের সাথে, এটার সাথে ডেবিট ক্রেডিট দিলাম। তাহলে এটা যদি আমরা ডেবিট ক্রেডিট মাইনাস করি 17,000। শেষ। আমরা 2 নাম্বার অঙ্ক পুরাটা সলভ করলাম। কেন করলাম?
1 নম্বর কত হলো, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। খতিয়ান মোটামুটি 2 আর 3 করলে একটা কমন পড়ে যায়, কারণ খতিয়ানে আর বাদ বাকি যে অঙ্কগুলো আছে এগুলো সব সাধারণ নিয়ম, জাস্ট বলবে তোমার টি ছকে খতিয়ান করো, জেড ছকে খতিয়ান করো, বাট এটা একটু এক্সেপশনাল দেখবে। এটা কি আমি বুঝাইতে পারছি এই পর্যন্ত? কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, 3 নম্বরে চলে যাবো। আর কোনো খতিয়ান আমি বোর্ডে করবো না, আর কোনো কিছু আমি বোর্ডে করবো না, কারণ এই দুইটা অঙ্ক 1 আর 2 করানোর সময় আমরা কিন্তু খতিয়ানগুলো আমরা বোর্ডে করে দিচ্ছি, একটু দেখে নিতে হবে। 3 নম্বর খুব মনোযোগ রাখবো, কারণ লেকচার শুনে এটা বুঝতে হবে, খুব মনোযোগ রাখবো, তা নাহলে সম্ভব না। সবাই একটু বইটার দিকে তাকাবো আগে। আমাদের পেজ নাম্বার 103, আমরা এসএসসির বই আছি, তো এসএসসির বই পেজ নাম্বার থাকবে 103। 3 নম্বর অঙ্ক, খতিয়ান অধ্যায়, খতিয়ান 7। মামুন এন্টারপ্রাইজের হিসাব বই হতে নিম্নের হিসাবটি সংগ্রহীত। এইখানে ভাইয়া একটা টি ছক করা আছে, একটা টি ছক করা আছে নগদান হিসাবে, পাইছো? এটা আসলে অ্যান্সার দেয়া আছে। এতক্ষণ কোশ্চেন দেখছি, আমরা অ্যান্সার বের করছি, টি ছক করছি, আর এখন উল্টা কোশ্চেন দেয়া আছে, অ্যান্সার বের করা হবে। বুঝাইতে পারছি? এটা আরো সস্তা, এটা আমাদের সানজানাও পারবে, যারা একদম সবচেয়ে নতুন স্টুডেন্ট আছে, রাইট? কেন পারবে? তুমি এটাকে আগে কি করবা, বইয়ের থেকে এটাকে তুইলা নকল করবা। কিভাবে করবা? জাস্ট বইয়ের থেকে তুইলা এখানে রেখে দিবা, তোমার খাতায় রেখে দিবা, জাস্ট এটাকে উঠাবা, সব করা আছে, দেখা দেখা ঘর করবা, দেখা দেখা এই ছকটা পুরোটা উঠাবা, ডেবিট ক্রেডিট লিখবা, টি ছকটারে উঠাবা। উঠানোর পরে দেখো ক নাম্বার কি চাইছে, নগদ উদ্বৃত্ত নির্ণয় করো, মানে ব্যালেন্স সিডি বের করতে বলছে। তো নগদের হিসাব তো তোমার করাই আছে, তুমি আমরা জানি নগদের ডেবিট পাসটা বড় হবে, ক্রেডিট পাসটা ছোট হবে। ডেবিট পাস সিডিবিডি বের করো না, জাস্ট এই টাকা 20,000 আর 17,000 প্লাস করো, আর ক্রেডিট পাসে 22,000, 3,000 আর 1,000 টাকা আছে, এটারে মাইনাস করে দাও। ডেবিট পাসে তোমার কত আছে? 37,000। ক্রেডিট পাসটায় তোমার কত হইতেছে? 23, 25, 26,000। 37,000 থেকে 26,000 টাকারে মাইনাস করে দাও। টি ছক পারবা না? বুঝতেছো আমার কথাটা? আমরা যে যোগ বিয়োগ করি না টি ছকে, ওই যোগ বিয়োগটা করবা, এটা তোমার নিজের থেকে করার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট উঠাবা, উঠায় ক্যালকুলেটারে ডেবিট পাসে কত লিখবা? 37,000। ক্রেডিট পাসও যোগ কত রাখতে হবে? 37,000। তাহলে ডেবিট পাস ক্রেডিট পাসে তোমার কত আছে? 26,000। তাহলে 37,000 থেকে 26,000 টাকারে কি করে দিবা? মাইনাস করে দিবা, তাহলেই চলে আসবে যেটা ব্যালেন্স সিডি, আবার ব্যালেন্স বিডি। শেষ, ক নাম্বার কমপ্লিট। ক নাম্বারটা শুধু কপি অ্যান্ড পেস্ট করবা, নাথিং এলস। এখানে শেখানোরও কিছু নাই, বুঝানোরও কিছু নাই, জানতে হবে কেমনে করতে হয়, কি চাইছে। নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো, তোমার বলছে ব্যালেন্স সিডি নির্ণয় করো। নগদ উদ্বৃত্ত মানে ওই ব্যালেন্স সিডি, নগদের যেটা উদ্বৃত্ত হবে ওইটাই নগদের ব্যালেন্স সিডি। বুঝাইতে পারছি ব্যাপারটা? কারো কোনো সমস্যা আছে? নাই। 6 নম্বরে যাচ্ছি। উপযুক্ত হিসাবের ভিত্তিতে মামুন এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে জাবেদা দাখিলা প্রস্তুত করো। ভাইয়া আমরা আবার একটু খেয়াল করব, একটা কথা বলি তোমাদেরকে, ব্যালেন্স বিডি কি সিডি কি আরেকবার আলোচনা করি আমরা। আমার কাছে সকালে 100 টাকা ছিল, আমি ধরো আরো 500 টাকা পাইছি, আমার কাছে কত টাকা হয়ে যাবে? আমি আজকে সারাদিন আরো 200 টাকা খরচ করে ফেলছি, তাহলে আমার কাছে কত টাকা থাকবে? আজকে কি বার? শনিবার রাতে আমার কাছে কত টাকা আছে? 400। অনেক স্টুডেন্ট ঘুরতে পারে, আমি পাইলে যোগ করব, গেলে বিয়োগ করব, ঠিক আছে? তাহলে আমার কাছে কত টাকা আছে? 400 টাকা। এটা দিলাম ব্যালেন্স। ওকে, দিনের শেষে, মাসের শেষে, বছরের অঙ্ক হইলে বছরের শেষে যে টাকাটা রয়ে যায় ওইটারই বলা হয় ব্যালেন্স। কালকে কি বার? রবিবার। কালকে সকালবেলায় আমার পকেটে কত টাকা থাকবে? 400 টাকা থাকবে, কারণ শনিবার রাতে আমার কাছে আমি শেষ করছিলাম দিন কত টাকা দিয়ে? 400 টাকা। তাহলে আমার পকেটে কত টাকা ছিল? 400। রবিবার সকালটা আমি কত টাকা দিয়ে শুরু করবো? এটার নাম ব্যালেন্স বিডি। রবিবারে এই যে 400 টাকা তোমার ব্যালেন্স বিডি, ওটা কিন্তু রবিবারের কোনো লেনদেন না, ওটা কি আমি রবিবারে কারোর কাছ থেকে টাকা পাইছি না শনিবারে রয়ে যাবে টাকা? বুঝাইতে পারছি? এটা কিন্তু রবিবারের কোনো ট্রানজ্যাকশন না, এটা হলো আগের দিনের যেটা রয়ে গেছে ওই টাকাটা। এইখানে দেখো একটা ব্যালেন্স বিডি দেয়া আছে, এটার জন্য কোনো জাবেদা দেওয়া যাবে না। কেন? এটা আগের মাসের টাকা। আমরা জানি নগদান বই খতিয়ান সাধারণত 1 মাসের জন্য করা হয়। 1 মাসের অঙ্ক সাধারণত হয়, এটা 15 দিন হইতে পারে, 10 দিন হইতে পারে, ধরে নাও 1 মাসের জন্য। এই যে ব্যালেন্স বিডি, এটা কোনো লেনদেন না। এটা কি মাসের অঙ্ক? জানুয়ারি মাস। জানুয়ারি মাসের আগের মাসের নাম কি কেউ বলতে পারবা? ডিসেম্বর। ডিসেম্বরের এটা ছিল কি? সিডি। ওইটাই জানুয়ারি মাসে কি হচ্ছে? বিডি। এটা কি জানুয়ারি মাসের কোনো ঘটনা? এটা জানুয়ারি ডিসেম্বর মাসের যে টাকাটা আমাদের রয়ে গেছিল।
ওইটাই জানুয়ারি মাসের কি হয়েছে ব্যালেন্স। আমি কি বুঝাইতে পারতেছি ব্যাপারটা? আমাদেরকে খ নম্বরে বলছে যে এইবার খতিয়ান দেখে তুমি জাবেদা তৈরি করো। এতক্ষণ প্রশ্ন দেখে আমরা জাবেদা তৈরি করে খতিয়ান করছি, এখন খতিয়ান করা আছে বলে এটা দেখে দেখে এবার জাবেদা তৈরি করো। জাবেদা কেমনে করবো? টেকনিক খাটাবো, এই জায়গাটা চুরি করবো। কিভাবে করবো? সবগুলো এটা নগদান হিসাব না? নগদান হিসাব ক্রেডিট পাশে কখন যায়? নগদান হিসাব ক্রেডিট হলে কোন পাশে যায়? ক্রেডিট পাশে। অপোজিট কি হয়? নামটা। নগদান হিসাব ডেবিট হলে টাকা কোন পাশে বসে? ডেবিট পাশে। অপোজিট নামটা বসে। তাহলে সবার আগে আছে 1 তারিখ। 1 তারিখ নেওয়া যাবে না। 1 তারিখের পরে কত তারিখ আছে? 2 তারিখ। তাহলে এইখানে আছে কি? 2 তারিখে কি আছে? ব্যাংক হিসাব। যতগুলো ক্রেডিট পাশে আছে ওগুলো সবগুলো নগদান হিসাব কি হবে? ক্রেডিট। আর এই ব্যাংক হিসাব কি হবে? ডেবিট। তাহলে জাবেদা করা সস্তা। ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। এরপর একটা বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। তারপর একটা উত্তোলন হিসাব ডেবিট টু নগদান হিসাব। কারণ সবগুলোর সাথে নগদান হিসাব কি আছে? ক্রেডিট। আমি কি হিসাব করতেছি? নগদান হিসাব। তো নগদান হিসাবে ক্রেডিট পাশে কখন যায়? যখন নগদান হিসাব ক্রেডিট হয়। তাহলে কেমনে করবো? ওই যে বললাম একটু টেকনিক অথবা একটু চুরি করবো। সবগুলোর সাথে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট পাশে যেটা আছে বিক্রয় আছে, রাইট? বিক্রয়ের সাথে নগদান হিসাব কি হবে? ডেবিট। এটা জাবেদা করো। নগদান হিসাব ডেবিট টু বিক্রয়। নগদান হিসাব ডেবিট, টাকা কোন পাশে বসবে? ডেবিট পাশে। নাম হবে কি? তাহলে আমরা প্রথমে 2 তারিখে জাবেদা দিব, এরপরে 15 তারিখে জাবেদা দিব, এরপরে আমরা 17 তারিখে জাবেদা দিয়ে তারপরে আমরা 20 তারিখে জাবেদা দিব। জাবেদাগুলো দিব কি? তারিখ অনুযায়ী। জাবেদাগুলো কিভাবে দিব? তারিখ অনুযায়ী জাবেদাগুলো দিব। মনে থাকবে না? জাবেদাগুলো দিতে পারবা? জাবেদা অবশ্যই কি দিতে হয়? জাবেদা হইলে অবশ্যই কি দিতে হবে? কারণ দিতে হবে। কারণ না দিলে মার্কস কাটবে। যদি বলে কারণ ব্যতীত, সেই ক্ষেত্রে কারণ দেওয়ার প্রয়োজন নাই। যেই জাবেদা হোক, সাধারণ জাবেদা হোক, ভুল সংশোধন জাবেদা হোক, সমন্বয় জাবেদা হোক, বিপরীত দাখিলা হোক, যাই হোক না কেন আমাদের কারণ দিতেই হবে। বুঝাইতে পারছি ব্যাপারটা? তো যাই হোক, আমাদের কিন্তু খ নাম্বার কমপ্লিট। খ নাম্বারে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে আমি বুঝি নাই, তাহলে প্রশ্ন করতে পারবা। খ নাম্বারে কারো কোনো সমস্যা আছে? যা যা আছে ব্যাংক হিসাব, নগদান হিসাব, ক্রেডিট, সবগুলোর সাথে খালি নগদান হিসাবে কি বলবা? ক্রেডিট। আর ডেবিট পাশে বিক্রয়ের অপোজিটে নগদান হিসাব ডেবিট। ডেবিট পাশের গুলোর সাথে নগদান হিসাব ডেবিট, ক্রেডিট পাশের গুলোর সাথে নগদান হিসাব ক্রেডিট। এটা কি মনে থাকবে? এই আবম, ঠিক আছে? এটা চলে গেল আমাদের কি? খ। এখন আমরা নামাজটা বলে, আমরা এখন কি করব? গ নাম্বার। খ নাম্বারে জাবেদা করছো না তোমরা সবাই? ভাই জাবেদা করছো? কে কে করছো? সবাই করছি আমরা, রাইট? তাহলে গ নাম্বার বলছে চলমান যে ছক অনুসরণ পূর্ব। এখানে কি তুমি কি ছক করলে হবে? তাইটা 4টা শূন্য দিয়ে দিবে। মানে যখন এটা উল্লেখ করা থাকবে না তখন আমাদের যেটা খুশি আমরা ওইটাতেই খতিয়ান করতে পারবো। যে ছকেও করতে পারবো, আবার টি ছকেও করতে পারবো। বাট যদি কোশ্চেনে উল্লেখ করা থাকে চলমান যে ছক অনুসরণ পূর্বক বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব, উত্তোলন হিসাব প্রস্তুত করো, তখন আমাদের জের ছকেই করতে হবে। চলমান জের মানে হলো জের ছক। ঠিক আছে ভাইয়া? দ্বিতীয় কথা হলো তুমি খ নম্বরে জাবেদা করছো না, ওই জাবেদা দেখে দেখে তুমি বিক্রয় হিসাব করবা। বিক্রয় হিসাব কি আছে? ক্রেডিট। টাকা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। অপোজিট নাম কি হবে? নগদান হিসাব। শেষ। একটা করে হিসাব। এরপরে ব্যাংক হিসাব কি আছে তোমার? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব কি আছে? ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, টাকা কোন পাশে বসবে? ডেবিট পাশে। অপোজিট নাম কি হবে? নগদান হিসাব। এরপরে কি আছে? বেতন হিসাব। বেতন হিসাব ডেবিট টু নগদান ক্রেডিট। বেতন ডেবিট আছে। ওই যে জাবেদা দেখলে বুঝতে পারবা। খ নাম্বার তুমি করবা না, খতে তোমার জাবেদা করা থাকবে। ওই খ নাম্বারের জাবেদাটা দেখে আমরা গ নাম্বার করে দিব। শেষ। কিন্তু কোন ছকে করবো? ছোট ছোট ঘর করবা, বেশি বড় করার দরকার নেই। কারণ হিসাব কয়টা? একটা। একটা ছকের মধ্যে তুমি যখন লম্বা লম্বি ঘরগুলা টানবা তখন মনে করো একসাথে 4টা টানবা। লম্বা 2টা দিয়ে একটা, 2টা দিয়ে একটা, 2টা দিয়ে একটা। যখন স্কেল ধরবা একসাথে করবা, তাহলে 4টা ঘর একটা পেজের মধ্যেই করা হবে। সময় এতে আমাদের কম লাগবে। সবসময় মনে রাখবে আমাদের অ্যাকাউন্টিং এ আমাদের প্রথম টার্গেট হলো অবশ্যই কারেক্ট করা, এবং দ্বিতীয় টার্গেটটা হলো সময়কে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। যে 20 মিনিটের মধ্যে 19 মিনিটের ভেতরে একটা সৃজনশীল পুরোটা অ্যান্সার করা। 20 মিনিটের বেশি সময়, 19 মিনিটের বেশি সময় নেওয়া 4 নম্বর। তাহলে 4 নম্বরটা লাস্ট অঙ্ক আজকে। অনেক বড় লেকচার ছিল আজকে, যেহেতু পুরো চ্যাপ্টারটার সৃজনশীল আমরা অ্যান্সার করছি, আবার এটার বোর্ডে করতে হয়েছে, জাবেদা করতে হয়েছে, ক্যালকুলেশন করতে হয়েছে, পুরোটা বুঝাইতে হয়েছে। তো একটু বড় লেকচার। আমরা 4 নম্বরটায় আসি। 4 নম্বর আসি। আমি শুধু তোমাদেরকে এটা জাবেদাগুলো বলে দিব, কারণ বাসায় গিয়ে যখন তোমরা খতিয়ান করবা কি সমস্যা হবে? জাবেদাগুলোতে সমস্যা হবে। খতিয়ান তোমরা জাবেদা করলে খতিয়ান তোমরা করতে পারবা, কোনো সমস্যা নেই। তো আমি প্রথম থেকে জাবেদাটা শুরু করতেছি। এটা একটা নার্সারির বিজনেস। 4 তারিখে যেটাতে আছে
নার্সারির বিজনেস হোক, কাপড়ের বিজনেস হোক, কাঁঠালের বিজনেস হোক, আমের বিজনেস হোক, ফার্নিচারের বিজনেস হোক, ফ্যানের বিজনেস হোক, তারের বিজনেস হোক, যেটার বিজনেসই হোক না কেন, যা তুমি বিক্রি করবা তাই তোমার। তাহলে এখানে গাছ আমার কি হবে? মনে থাকবে না? গাছ, বীজ অথবা গাছ জাতীয় যা আছে এগুলো আমাদের কি হবে? সারটার যাই থাক পণ্য। আচ্ছা ঠিক আছে, শুরু করতেছি। সবাই খেয়াল করবো 5 তারিখ, এটা তোমরা নিজেরাও পারবা, তারপর আমি একটু সলভ করে দিচ্ছি। আমরা লাস্ট জাবেদাগুলো প্লিজ মনোযোগ দিয়ে শুনবো সবাই। রহিম অ্যান্ড সন্সের নিকট হতে গাছ ও বীজ ক্রয়। দেখ, একজনের নাম দেওয়া আছে, ক্রয়ের কথা বলা আছে, কিন্তু নগদ কথা উল্লেখ করা। এটা কি নগদ লেনদেন হবে না ধারে? তার মানে তোমরা করতে ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার, ব্র্যাকেটে পাওনাদারের নামটা দিবে। আমরা যখনই ধারে ক্রয় হবে, ধারে বিক্রয় হবে, তখন অবশ্যই দেনাদারের পাওনাদারের সাথে কি করব? নামটা দিয়ে নিব। মনে থাকবে না এটা? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার, ব্র্যাকেটে লিখবো রহিম অ্যান্ড। মনে থাকবে ভাইয়া? 1 নাম্বার জাবেদা কমপ্লিট। কারো কোনো সমস্যা আছে? গাছ ও বীজ ক্রয় লিখছি আমি, নাকি শুধু ক্রয় হিসাব বলছি? কারণ এটা উপরে তোমরা একটু পড়লে বুঝতে পারবা যে জনাব বড়ুয়া একজন ব্যবসায়ী, সাভারের আশুলিয়া বড়ুয়া নার্সারি নামে তার একটি নার্সারি আছে। এখানে গাছ আমাদের পণ্য। মনে থাকবে ভাই? 2 নাম্বার, রাশেদ অ্যান্ড কং এর নিকট নগদে বিক্রয়। দেখো এখানে একটা প্রতিষ্ঠানের নাম দেয়া আছে, কিন্তু আবার কি বলছে? নগদে বিক্রয়। তাহলে এটা কি আর ধারে থাকবে? এখানে নাম দিয়ে কার লাভ আছে? নাম দিছে ঠিক আছে, কিন্তু আবার পরে একদম ক্লিয়ার করছে যে এটা নগদে বিক্রয়। তাহলে এটা তুমি আমাদের পরে বলবো ভাই আপনি তো বলছিলেন নাম থাকলে এটা ধারে লেনদেন হবে না। নাম দেওয়া আছে কিন্তু ধারে কথাটা উল্লেখ নাই, নগদে কথা উল্লেখ নেই, সেই ক্ষেত্রে এটা কি হবে? ধারে। আর ধারে বলা থাকলে ধারে হবে, নগদে বলা থাকলে নগদ হবে, চেকে বলা থাকলে চেকে হবে। বলা থাকলে তো কোনো সমস্যা নেই, না থাকলে সমস্যা আছে। যাই হোক, গাছ ফেরত দেওয়া হলো। গাছ ফেরত দেওয়া হলো। গাছ ফেরত দেওয়া হয়েছে মানে কি? ক্রয় ফেরত। এখানে কি বিক্রয় ফেরতের কোনো মানে সুযোগ আছে? এখানে কি বিক্রয় ফেরতের কোনো সুযোগ আছে? এটা কি ফেরত হবে? ক্রয় ফেরত হবে। মনে থাকবে এটা? সবাই আমার দিকে একটু মনোযোগ থাকবে, ঠিক আছে? শুধু আমার দিকে মনোযোগ থাকলেই হবে। এইখানে ক্রয় ফেরতের জাবেদা ভাইয়া দেখো, এইখানে যখন আমরা 2 নাম্বার অঙ্কটা করতেছিলাম, এইখানে কিন্তু ক্রয় ফেরতের জাবেদা আমরা শিখে আসছি। পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে কার থেকে আমরা কিনছিলাম? এটা কিনছিলাম কার থেকে? রহিম অ্যান্ড সন্সের থেকে। খেয়াল করো কথাটা, এই জায়গাটা খেয়াল করে যাবা। এইখানে কিন্তু কিনছি আমরা উপরে একজনের কাছ থেকে। কার থেকে কিনছি? রহিম অ্যান্ড সন্সের থেকে। তুমি যদি জাবেদাটা এইভাবে দাও, পাওনাদার হিসাব ব্র্যাকেটে রহিম অ্যান্ড সন্স ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তোমার উপকারটা কি হবে আমি তোমাদের দেখাই। এইখানে দেখো টি ছকে কি বলছে? রহিম অ্যান্ড সন্স হিসাব তৈরি করো। খ নাম্বার সৃজনশীলটা দেখো, সৃজনশীল নাম্বার খ একটু আমরা সবাই লক্ষ্য করবো। ওইখানে বলছে কি? রহিম অ্যান্ড সন্স হিসাব তৈরি করো। তুমি 5 তারিখের জাবেদা লিখলা ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার ক্রেডিট। তো পাওনাদার ক্রেডিট লিখছো, তুমি রহিম অ্যান্ড সন্স লিখছো, পাওনাদার তোমার জাবেদায়। তুমি যদি জাবেদায় রহিম অ্যান্ড সন্স না পাও, তাহলে তোমার প্রথম দিকে খতিয়ান করতে একটু প্রবলেম হবে না? কারণ আমরা তো জাবেদা দেখে দেখে খতিয়ান করবো। তো তুমি লিখছো কি? ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার ক্রেডিট, কিন্তু ব্র্যাকেটে তোমরা নামটা দিলা না, ধারে ক্রয়ের জাবেদা। এটা হলো প্রথম 5 তারিখের জাবেদা হলো এটা, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার, ব্র্যাকেটে কি লিখবো? রহিম অ্যান্ড সন্স। ক্রয় ফেরতের জাবেদা এটা, পাওনাদার হিসাব ডেবিট টু ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদারের জায়গায় কি লিখবো? রহিম অ্যান্ড সন্স। এইবার আসো তোমার রহিম অ্যান্ড সন্স হিসাব তৈরি করতে বলছে। জাস্ট এই খতিয়ানটা, রহিম অ্যান্ড সন্স কি আছে আমাদের? প্রথমে ক্রেডিট আছে পাওনাদার, টাকা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। নাম হবে কি? ক্রয় হিসাব। তো টাকার অ্যামাউন্টটা দিবা। আবার ক্রয় তোমার রহিম অ্যান্ড সন্স কি আছে? ডেবিট আছে, টাকা কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে, নাম হবে কি? ক্রয়। জাস্ট এই খতিয়ানটা, সহকারী খতিয়ানটা। 2 নম্বরের অঙ্কে যেটা সহকারী খতিয়ান ইরফান আর ফারহানের আলাদাভাবে করছো, ওইটাই রহিম অ্যান্ড সন্সের হিসাব। সেম স্টোরি এখানেও, একটা ক্রয় একটা ফেরত, ওইখানেও একটা ক্রয় একটা ফেরত। করতে পারবো না এটা? অবশ্যই ক্রয় আর ক্রয় ফেরতের জাবেদাটা আমরা মুখস্থ করব। সাথে যখন আমরা ক্রয়ের জাবেদাটা মুখস্থ করব, তখন আমরা মনে মনে গর্ব করব বিক্রয়ের জাবেদাটা। ক্রয় ডেবিট টু পাওনাদার ক্রেডিট, দেনাদার ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। এটা আছে আমাদের ক্রয় দিয়ে 2 নাম্বারটা আমরা আজকে ক্রয় দিয়ে শিখছি। এটা মনে করো ক্রয় দিয়ে না আসলে ফিগার চেঞ্জ করো, ক্রয়ের জায়গায় জাস্ট কি দিয়ে দিবে? বুঝাতে পারছি? ওইখানে জাস্ট ঘরগুলোতে চেঞ্জ হবে, বাকি সব ক্যালকুলেশন সেম থাকবে। কর্মচারীকে বেতন দেওয়া হলো, এটা সবাই পারবা। বেতন এখানে কর্মচারী হলো একজন কর্মচারী মানে কি? তোমরা তো বুঝোই কর্মচারীর বাংলায় কি বলবো, বলার আর কোনো ভাষা নেই। বেতন দেওয়া হয়েছে, অনেকে লেখে কর্মচারী হিসাব ডেবিট। ভাইয়া আমরা এর জন্য বেসিক শিট করছি, হিসাবের নামগুলো পড়াইছি। এইখানে তোমার ধরতে হবে কোনটা, কর্মচারী না বেতন। কি দিছো? বেতন দিছো। কারে দিছো? ডাজেন্ট ম্যাটার। বিজ্ঞাপন খরচ দিলাম এনটিভি কে, এনটিভি এখানে ইস্যু কি দিছি আমরা? বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন হিসাব ডেবিট টু নগদান হিসাব।
তাহলে বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব এখানে অনেকে কনফিউজ হয়ে যায়, দুইটা পক্ষ আলাদা করতে গিয়ে কিন্তু আমাদের প্রথম দিকে সমস্যা হবে, যেহেতু আমরা একদম বেসিক লেকচারে আসি, একদম প্রথম দিকে আসি, দুইটা পক্ষ যে একটা পক্ষ ডেবিট কি হবে ক্রেডিট কি হবে এটা মাঝে মাঝে বুঝতে আমাদের সমস্যা হয়, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এইখান থেকে নিতে হবে কি বেতনটা, বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব, বিজ্ঞাপন ব্যয় সেম যাবে না, একদম 30 তারিখেও যা 31 তারিখেও সেম যাবে না, ওইখানে লিখছো বেতন আর এখানে কি লিখবা বিজ্ঞাপন, ওইটাও পরিচালন ব্যয় এইটাও পরিচালন ব্যয়, বিজ্ঞাপন হিসাব ডেবিট টু নগদান হিসাব জাবেদাগুলো করে দেওয়া আছে। এখানে বলছে 5 আর 10 তারিখের জাবেদা লিপিবদ্ধ করো, 5 তারিখ আর 10 তারিখ বলছে, তো আমি তোমার প্রত্যেকটা জাবেদা করে দিচ্ছি, তুমি 5 আর 10 তারিখে শুধু জাবেদা, জাবেদা দিলে অবশ্যই কি দিতে হবে, কারণ দিতে হবে, জাবেদা তুমি দিলা কারণ তুমি দিলে না 50% মার্কস কাটবে, মনে থাকে যেন, ঠিক আছে ভাই। তারপরে খ নাম্বার বললো রোহিমেন্ট সং এবং নগদান হিসাব তৈরি করো, দুইটা খতিয়ান করবে কিন্তু কি ছকে, এই যে উল্লেখ করা আছে ভাই, তার মানে তুমি আমারে বলা ভাই আমার তো টি ছকটা একটু সহজ লাগে, আমি টি ছকটা করি ভাই, যে ছক না করলাম হবে না, কারণ তোমার টি ছকে আবার দেখো ক্রয় বিক্রয় বেতন বিজ্ঞাপন হিসাব কি ছকে, চলমান যে ছকে, অর্থাৎ তোমার টি ছক করতে হবে, তোমার যে ছক করতে হবে এবং ভালো করে ধারণা নিতে হবে। আমরা জানি যে আমরা খুব বেসিক সাইডে আসছি, যে আমরা 9-10 যারা পড়ি হিসাব বিজ্ঞানে তোমাদেরকে প্রথমে সব শিখাই নিতে, এরপরে যে কোনো একটা তোমরা যেটা ধরে করতে পারো সমস্যা নেই, যেহেতু আমাদেরকে শিখাইতেছে পুরোটাই শিখাবে। তো যাই হোক আমরা আজকে খতিয়ানের অধ্যায়ের যে 4টা সৃজনশীল আছে, 4টা সৃজনশীলে নিয়ে পুরোটা সৃজনশীল আমি তোমাদেরকে বুঝাই দিছি, জাবেদাগুলো করা হয়েছে, এগুলো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপলোডও করা হবে। আমি আশা করি যদি প্রবলেম হয় তোমরা এই খতিয়ানের চ্যাপ্টারটা আরেকবার দেখে নিবা, বারবার দেখবা, কোনো সমস্যা নেই। এই খতিয়ানের অধ্যায় আজকে যেটা আমরা কমপ্লিট করলাম এটা একদম ইন্টারমিডিয়েট, তুমি MBA BBA অ্যাটলিস্ট BBA ফার্স্ট ইয়ার পর্যন্ত তুমি 10 করে পেয়ে যাবে, এবং এইটা রিলেটেড খতিয়ান রিলেটেড অনেক অঙ্ক আছে ইন্টারমিডিয়েট, শেয়ার ইস্যু আছে, তারপরে তোমার আমার এখন মনে পড়তেছে না দৃশ্যমান অদৃশ্যমান আছে, প্রাপ্য হিসাব সংরক্ষণ আছে, প্রত্যেকটা অঙ্কে প্রত্যেকটা জায়গায় আমি কয়েকটা ডেমো দিলাম, আর প্রত্যেকটা জায়গাতেই তোমার খতিয়ানটা লাগবে। খতিয়ান যে শুধু খতিয়ানেই তোমার মার্ক দেবে এরকম না, আরেকটা অঙ্কের ভিতরে তুমি জাবেদা করতে হবে, শেয়ার ইস্যু করতেছো ওইখানে তোমার বলবে শেয়ার ইস্যু জাবেদাগুলো করে তারপরে বলবে খতিয়ান তৈরি করো, অর্থাৎ খতিয়ানে যদি তোমার সমস্যা থাকে সব জায়গায় তোমার সমস্যা থাকবে। আবার এই যে আমরা আজকের লেকচারে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করছি, এই আলোচনাতে আবার আমাদের 5 নাম্বার অধ্যায় হয়ে গেছে। আমরা যে এই ক্যালকুলেশনটা দেখছি 2 নম্বরের, এই ক্যালকুলেশনটাতে আমাদের আবার 6 নাম্বার অধ্যায়টা হয়ে গেছে, 5 নাম্বার না, সরি আমি ভুল বলছি, 6 নাম্বারটা হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু শুধু 7 যে করতেছি এরকম না, এখন একদিনে দেখবা এক একটা চ্যাপ্টার শেষ হইতেছে। যাদের বেসিক অধ্যায়ের উপরে ধারণা আছে, বেসিক চ্যাপ্টারে বেসিক শিটে ধারণা আছে, যারা খুব ভালো জাবেদা জানো তারা দেখবা এক একটা অধ্যায় এক এক দিনে শেষ হইতেছে। তো যাই হোক আজকের আমাদের খতিয়ানের যে লেকচারটা আছে এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ, আমরা আশা করি যে এরপরে তোমরা বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই ক্লাস থাকবে, আল্লাহ হাফেজ।